অ্যাজ আই সেইড, তারা মানে আপনাদেরকে গুগল ক্লাসরুমে আলাদা করে থ্রেড ওপেন করা হয়েছিল প্রবলেম শেয়ার করার জন্য। তো এই প্রবলেম গুলো আমাদের সাথে শেয়ার করা হয়েছে। আমরা সেই প্রবলেম গুলোই আমাদের সামনে দেখতে পাচ্ছি। যারা যারা প্রবলেম দিয়েছেন আমি দেখতে পাচ্ছি তাদের নামও আছে। তো আসলে আমরা আস্তে আস্তে শুরু করি। হ্যাঁ, আমাদের ক্লাস আজকে দেখেন এখানে বলছে এ স্টুডেন্ট মাল্টিপ্লাইড আ নাম্বার বাই 3/5 ইনস্টেড অফ 5/3। দ্যাট মিনস একটা সংখ্যাকে একটা সংখ্যাকে গুণ করার কথা ছিল 5/3 দিয়ে। আমি একটু ওকে ল্যান্ডস্কেপে নেই। তো দেখেন একটা সংখ্যাকে 5/3 দিয়ে গুণ করার কথা ছিল, বাট সেটাকে 3/5 দিয়ে গুণ করা হয়েছে। মাত্র শুরু। ওকে, তো প্রশ্ন হচ্ছে যে এখানে কত পার্সেন্ট এরর হয়েছে, ক্যালকুলেশনে এরর হয়েছে কত পার্সেন্ট, এই অঙ্কটাতে প্রবলেম বলেছেন একদম। তাহলে দেখেন আমরা যদি একটু খেয়াল করি, সবাই অঙ্কটা ভালোভাবে দেখেন। আহ আপনারা দেখতে পাচ্ছেন এটার অ্যান্সার হবে বি, বাট কিভাবে হবে? এটা হচ্ছে মারুফা আক্তার। আপনি কি ক্লাসে আছেন মারুফা? জি স্যার, আমি আছি। আচ্ছা, তো আপনি স্যার আমি কিভাবে? কিছু বলবো। হ্যাঁ বলেন। স্যার অ্যান্সারে ভুল থাকতে পারে স্যার, একটু দেখেন তো এটা। ওকে, আমি দেখবো, অসুবিধা নেই। ওকে স্যার। তো দেখেন হিসাবে তার যেটা করার কথা ছিল, আমি যদি ধরে নেই নাম্বারটা হচ্ছে এক্স, তাহলে তার অ্যান্সার পাওয়ার কথা ছিল 5/3x। সেখান থেকে সে অ্যাকচুয়ালি পেয়েছে কত? 3/5x, রাইট? তাহলে তার এরর হয়েছে কতটুকু? 5/3x মাইনাস 3/5x, এটা হচ্ছে তার এরর। ঠিক কিনা বলেন? জি। তাই না? মানে যেটা পাওয়ার কথা ছিল তার থেকে সে কম পাইছে, যেটা সেটাই তো তার ভুল বা এরর, তাই না? তাহলে পার্সেন্টেজ এরর আমরা কিভাবে বের করি? পার্সেন্টেজ এররটা আমরা আসলে বের করি যেটা আমার পাওয়ার কথা, অর্থাৎ যার সাপেক্ষে আমার ভুলটা হয়েছে তাকে দিয়ে আমাকে কি করতে হবে? ভাগ করতে হবে। ব্যাপারটা বুঝতে পারছেন? অর্থাৎ ভুল হয়েছে মানে কি? মানে হচ্ছে আমার যাওয়ার কথা ছিল এইখানে, আমি চলে গেছি এইখানে। তাহলে এই দুইটার মাঝখানে যে ডিস্টেন্স, এটাই তো হচ্ছে এরর, রাইট? আর এররটা হচ্ছে কি, এই এররের পরিমাণটাকে আমি ভাগ করব কত দিয়ে? যার সাপেক্ষে এররটা হয়েছে। এখন এররটা কার সাপেক্ষে হয়েছে? এই অবস্থানের সাপেক্ষে হয়েছে, কারণ আমার এইখানে যাওয়ার কথা ছিল। তাহলে আমি তাকে দিয়ে কি করব? ভাগ করব। বাট দেখেন আমি কেন পুরোটা লিখছি, তার কারণ এখান থেকে আমি আপনাদেরকে একটা টেকনিক দেখাবো। দেখেন এভাবে লেখার ফলে যেটা তৈরি হয়েছে, সেখান থেকে উপর থেকে এক্স কমন নেওয়া যাবে, নিচেও একটা এক্স রয়ে গেছে, এবং এটার সাথে কি করতে হবে? যেহেতু শতকরাই নিতে বলছে পার্সেন্টেজ, তাহলে আমি কি করব? 100 দিয়ে গুণ দিব। তো দেখেন এই এক্স আর এক্স দুইটা চলে যাবে, থেকে যাবে কি শুধুমাত্র সংখ্যাগুলো। তো এরকমের কোন অঙ্ক যদি আপনারা পরীক্ষায় পান, সবসময় কি করবেন? আগেই দেখবেন বড় কোনটা এই দুইটার ভিতর। যেটা বড় সেটা থেকে যেটা ছোট সেটাকে বিয়োগ করবেন, এবং ভাগ করবেন হচ্ছে যেটা কারেক্ট অ্যান্সার সেটা দিয়ে। অর্থাৎ স্টুডেন্ট মাল্টিপ্লাইড এ নাম্বার বাই 3/5 ইনস্টেড অফ 5/3, মানে কি 5/3 বদলে 3/5 দিয়ে গুণ করা হয়েছে, ফলে না মিস্টেকটা হয়েছে? তাহলে সঠিক কাজ কোনটা ছিল? 5/3 দিয়ে গুণ করা। তো সঠিকটা দিয়ে ভাগ করবেন, ইন্টু 100 করবেন, আপনার অ্যান্সার চলে আসবে। তো এখন যদি আমরা দেখি, এখানে নিচে আসবে 5/3, আর এখানে আসবে 3×5 = 15, তার মানে কত? 5×5 = 25 মাইনাস 9 মানে 16, নাকি? জি। তো কত হয়? এই ইন্টু 100 যদি করা হয়, তাহলে 16/15 ইন্টু 3/5 ইন্টু 100। তো ক্লিয়ারলি যদি আমরা এখান থেকে দেখি, তাহলে 5×100 করলে হবে 20, এখানে 5 দিয়ে ভাগ করলে আসবে 3, এটাকে 5 দিয়ে ভাগ করলে 4, আর এটাকে 3 3 কাটা, তার মানে এই 6 এবং এই 4 এবং এই 16 দুইটা গুণ করলে আসবে 64। দ্যাট মিনস অ্যান্সার হবে বি। বুঝতে পারছেন তো মারুফা আপনি? জি স্যার, বুঝতে পারছি। তো এরকম অঙ্ক যদি কখনো আসে, তাইলে আর আমার এরকম সংখ্যা টংখ্যা কিছু ধরে নেওয়ার দরকার নাই। আমরা যে কাজটা করব সেটা হচ্ছে সরাসরি যে দুইটা সংখ্যা দেওয়া আছে তাদের ভিতরে যেইটা বড় সেটা থেকে ছোটটা বিয়োগ করে পারবো এরর, আর যেটা সঠিক মান ওইটা দিয়ে ভাগ করব, ভাগফলটাকে 100 দিয়ে গুণ করব, আমাদের অ্যান্সার চলে আসবে। ওকে, আমরা এবার 2 নম্বর অঙ্কটা দেখবো। দেখেন কি বলছে। নাম্বার 2 বলতেছে দ্য পারচেজ প্রাইস অফ অ্যান আর্টিকেল ইজ
80 টাকা, দ্যাট মিনস কস্ট। In order to include 20% overhead cost and to provide টাকা 20 net profit, the markup should be। তাহলে দেখেন ওভারহেড কস্ট মানে কি? ওভারহেড কস্ট মানে হচ্ছে একটা নির্দিষ্ট পরিমাণ খরচ হয় একটা পণ্য তৈরি করতে, সেই খরচটাকে আমরা ওভারহেড বলি। মনে করেন যে একটা নির্দিষ্ট খরচ আছে, ধরেন শ্রমিক, তাহলে শ্রমিকদের খরচটা কি করা হবে? আমার শ্রমিকদের পিছনে যে পরিমাণ খরচ হবে সেটাকে আমি কি করব, ওভারঅল কস্টের ভিতরে ইকুয়াল বেসিসে আমি ভাগ করে দেব। তাহলে 20% ওভারহেড কস্ট মানে কি? আমার এইটার দাম হচ্ছে 180, মানে 80 টাকা, এটার উপরে আমি কি করব, 20% ওভারহেড কস্ট দিব এবং আরো 20 টাকা আমি নেট প্রফিট করব। ঠিক আছে, 20 টাকা আমি কি করব, নেট প্রফিট করব সব মিলে। তাহলে আমাকে কত পরিমাণ, মানে কি বলে, আমাকে কি পরিমাণ মার্কআপ করতে হবে? কথা বুঝতে পারছেন? জি কি পরিমাণ মার্কআপ করতে হবে? তাহলে দেখেন 80 টাকার 20% মানে কত? 5 ভাগের 1 ভাগ। তাহলে 80 টাকার 16 উপরে টাকা। 20% ওভারহেড কস্ট যদি হয়, তাহলে 80-র 5 ভাগের 1 ভাগ কত হবে? 16 টাকা। তার মানে এইখানে তার 80 টাকা এবং আরো 16 টাকা কি তার, মানে 16 টাকা আছে এখানে কি ওভারহেড কস্ট। এবং এইটার সাথে তাকে আবার কি করতে হবে বলেন তো? আরো 20 টাকা নেট প্রফিট করতে হবে, ঠিক কিনা? জি তাহলে ওভারঅল কত টাকা হইলো বলেন তো? 116 না? 116। 116 টাকা হইতে হবে প্রাইস। আর 116 টাকা যদি প্রাইস হয়, 80 টাকার পণ্যটাকে 116 টাকা বানাইতে গেলে আমার কি পরিমাণ প্রাইস ইনক্রিজ করতে হবে একটু চিন্তা করে বলেন তো? স্যার লাস্টের কথাটা বুঝিনি স্যার, একবার বলবেন? আমি বলতেছি যে আমি যদি 116 টাকা বানাতে হবে না পণ্যটাকে, নাকি? যে আমার যে পণ্যটার পারচেস প্রাইস 80 টাকা, তার উপরে ওভারহেড কস্ট 20% এবং 20 টাকা নেট প্রফিট, এই দুইটা মিলাইতে গেলে আমার পণ্যটার দামে কত দামে বিক্রি করতে হবে আমাকে পণ্যটা? 116 16। টাকায়। তার মানে 80 টাকার পণ্যটাকে এখন আমাকে কত টাকা বানাতে হবে? 116 টাকা বানাতে হবে। তাহলে 116 টাকা বানাতে গেলে আমাকে কি পরিমাণ দাম বাড়াতে হবে একটু চিন্তা করে দেখেন। 116 মাইনাস 80 টাকা অর্থাৎ 36 টাকা 36 দাম টাকা। বাড়াতে হবে। 36 টাকা 36 টাকা এটার দাম বাড়াতে হবে। তাহলে বাড়াতে হবে। 36 টাকা যদি আমার দাম বাড়ানো লাগে, অর্থাৎ মার্কআপ কতটুকু হবে? মার্কআপের অ্যামাউন্ট হবে 36 টাকা। কিন্তু আমাকে অ্যান্সার বের করতে হবে কিসে? পার্সেন্টেজে, রাইট? তাহলে মার্কআপটা যদি 36 টাকা হয়, কত টাকার উপরে 36 টাকা মার্কআপ? 80 টাকার উপর। দ্যাট মিনস 36 ডিভাইডেড বাই 80 ইন্টু 100%। এইটা করলে আমার মার্কআপ চলে আসবে কত পার্সেন্ট? 45%। 45%। আমি কি বুঝাইতে পারলাম? জি স্যার। এবার এই অঙ্কটা তো আমরা এভাবে করছি, আপনারা কিভাবে করবেন পরীক্ষাতে একটু সংক্ষেপে চিন্তা করবেন। দেখেন মার্কআপ মানেটা কি আসলে? কস্টের উপরে দাম কতটুকু বাড়ছে, তাই না? তাহলে বাড়তি দাম কি কি আছে? 20% আর হচ্ছে 20 টাকা। তার মানে 20% অফ 80 মানে কত? 16 টাকা আর 20 টাকা, এইটাই হচ্ছে মার্কআপ। আর এটাকে কত দিয়ে ভাগ করবো? 80 দিয়ে, কারণ এটা হচ্ছে বেস প্রাইস ইন্টু 100। এটা যদি আপনি করেন সরাসরি 45% অ্যান্সার পেয়ে যাবেন। আমার টোটাল দাম বের করার সরাসরি কিন্তু কোনো প্রয়োজন নাই, আমি শুধু বাড়তিটুকুই বের করে নিতে পারি এখান থেকে, যতটুকু আমার বাড়তি আসছে। ব্যাপারটা বুঝতে পারছেন? এই বাড়তিটুকুই হচ্ছে কি মার্কআপ। বলেন সবাই ক্লিয়ার কিনা? ইয়েস স্যার। বুঝতে পারছেন মারুফা আপনি? জি স্যার। ওকে, তাহলে এবার আসেন নাম্বার 3। দেখেন নাম্বার 3 তে বলছে কি, এ অ্যান্ড বি ইনভেস্ট ইন এ বিজনেস ইন দ্য রেশিও অফ 3:2। এই অঙ্কটা আপনাদেরকে প্রফিট লস চ্যাপ্টারে দিচ্ছে না? এই অঙ্কটা প্রফিট লসের না। হ্যাঁ, এই অঙ্কটা প্রফিট লসের না, এই অঙ্কটা হচ্ছে পার্টনারশিপের। পার্টনারশিপ চ্যাপ্টারে খুবই ভালো একটা ম্যাথ এটা, বাট আমি যদিও মানে যেহেতু প্রবলেম দিচ্ছেন, আমি খুব অল্প করে এটা এক্সপ্লেন করব। বাট ট্রাস্ট মি ব্রাদার এন্ড সিস্টার্স, এইটা আমি আবার পড়াবো যখন আমি পার্টনারশিপ চ্যাপ্টারটা পড়াবো, তখন এই অঙ্ক আমি আরো মানে ডিটেইল বেসিসে যাব। আমি আজকে শুধু বেসিকটা বলে যাই। হ্যাঁ, এই অঙ্কের বেসিকটা কি? পার্টনারশিপের বেসিক হচ্ছে দুইজন পার্টনার যদি বিজনেসে যায়, আমি একটু এক্সপ্লেন করি। হ্যাঁ দেখেন, মনে করেন এ একজন পার্টনার, বি একজন পার্টনার। মনে করেন এ এক্স পরিমাণ টাকা দিছে
আর বি ওয়াই পরিমাণ টাকা দিছে। দেওয়ার ফলে একটা জয়েন্ট ভেঞ্চার প্রোগ্রাম, মানে একটা জয়েন্ট ভেঞ্চার ব্যবসা প্রতিষ্ঠান হয়েছে। এই ব্যবসা প্রতিষ্ঠানের নাম আমি ধরে নিলাম বি, বি ফর বিজনেস। তাহলে এই বি এর টোটাল মূলধন কত? এক্স প্লাস ওয়াই, তাই না? জি স্যার। আর জি এই স্যার। এক্স প্লাস ওয়াই মূলধন দিয়ে তারা যে ব্যবসা করলো, ধরে নেন বছর শেষে গিয়ে তারা প্রফিট করলো পি পরিমাণ, ঠিক আছে? এই যে প্রফিটটা বছর শেষে ব্যবসা প্রতিষ্ঠানটা যে প্রফিট করছে, এই প্রফিটটা তার যারা অংশীদার এ এবং বি, তাদের ভিতরে কিভাবে ডিভাইড হবে, তাদের ভিতরে কি অনুপাতে এই প্রফিটটা ডিভাইড হবে, এইটাই হচ্ছে আমাদের মূল মানে সিস্টেম পার্টনারশিপের। তো এখানে অনেকগুলো কনসিডারেশন আছে। যদি মনে করেন এ এবং বি একই সময় ধরে ব্যবসা করছে, এ আর বি যদি একই সময় ধরে ব্যবসা করে, তাহলে প্রফিট ডিস্ট্রিবিউট হবে তাদের মূলধনের অনুপাতে। একটু হোল্ড করবেন সবাই প্লিজ। ক্লাস নিচ্ছি, পরে পরে ফোন দিচ্ছি। হ্যাঁ, ক্লাস শেষ করে ফোন দিচ্ছি। দেখা। আচ্ছা, যদি তারা একই সময় ধরে ব্যবসা করে, তাহলে তারা যে পরিমাণ টাকা দিয়ে বিনিয়োগ করে ব্যবসা শুরু করছিল, সেই অনুপাতেই কি হবে, তাদের প্রফিটটা ডিস্ট্রিবিউট হবে। অর্থাৎ সেক্ষেত্রে প্রফিট ডিস্ট্রিবিউশন হবে সরাসরি এক্স ইস টু ওয়াই অনুপাতে। কিন্তু যদি এ আর বি সমান সময় ধরে ব্যবসায় না থাকে, এ আর বি যদি সমান সময় ধরে ব্যবসায় না থাকে, সমান সময় ধরে ব্যবসায় না থাকলে তাদের প্রফিটটা ডিস্ট্রিবিউট হবে কিসের উপর বেস করে? টাইম ইনভেস্টমেন্টের রেশিওর উপর বেস করে। টাইম ইনভেস্টমেন্ট মানে কি? এ যত সময় ধরে ব্যবসায় আছে সেটা ইনটু এর ইনভেস্টমেন্ট অনুপাত বি যত সময় ধরে ব্যবসায় আছে সেটা ইনটু বি এর ইনভেস্টমেন্ট। এই অনুপাতে হচ্ছে কি তাদের প্রফিট ডিস্ট্রিবিউট হবে। বুঝতে পারছেন? এটাকে আমরা বলি হচ্ছে রেশিও অফ টাইম ইনভেস্টমেন্ট। এটা নিয়ে আরো বহু কথা আছে বলার মতো, বাট আজকের ক্লাসের জন্য না, সেটা এটা আলাদা চ্যাপ্টার আছে এবং ওই চ্যাপ্টারের অঙ্ক পড়ার সময় আমরা এই জিনিসগুলো আরো ডিটেইল অ্যাপ্রোচে শিখবো। এবার দেখেন আমরা এখানে সমান সময় ধরে ব্যবসায় আছে নাকি নাই এটা আমরা বুঝবো কিভাবে? যদি সময় আলাদা আলাদা উল্লেখ থাকে তাহলে তো বুঝতেই পারবো যে তারা সমান সময় ধরে ব্যবসায় ছিল না। বাট যদি সময়ের কোনো কথা উল্লেখ না থাকে প্রশ্নে, তাহলে আমরা কি ধরে নিব? আমরা ধরে নিব তারা একই সময় ধরে ব্যবসা করছে। ব্যাপারটা বুঝতে পারছেন? যদি প্রশ্নের সময় নিয়ে কোনো কথা বলা না থাকে, তাইলে আমরা অ্যাজিউম করে নিব যে তারা সমান সময় ধরে ব্যবসা করছে। বুঝতে পারছেন আমার কথাটা এই পর্যন্ত? জি স্যার। এবার জি তাহলে স্যার। দেখেন, আমাকে বলছে এ আর বি ইনভেস্ট করছে কত রেশিওতে? 3:2 অনুপাতে। ঠিক আছে? বলছে 5% অফ দ্য টোটাল প্রফিট গোস টু চ্যারিটি। টোটাল প্রফিটের 5% চ্যারিটিতে যায় এবং এর শেয়ার এখন কত হয়ে গেছে চ্যারিটির পর? 855 টাকা। এর শেয়ারটা হয়ে গেছে চ্যারিটির পরে 855 টাকা। আমাকে বলতে হবে টোটাল প্রফিটটা কত। তাহলে একটা জিনিস একটু ভালোভাবে বুঝেন, টোটাল প্রফিট থেকে যদি 5% চলে যায়, তার মানে এর অংশ থেকেও 5% গেছে, বি এর অংশ থেকেও 5% গেছে, তাই না? জি। একটা ব্যবসা থেকে মনে করেন টোটালটা থেকে আমি একটা সিম্পল এক্সাম্পল দেই, দেখেন তাহলে আপনারা এই জিনিসটা বুঝতে পারবেন। যে আমি মনে করেন 30 টাকা একটা ব্যবসায় ঢালছি, আমার একজন পার্টনার আছে, সে মনে করেন 20 টাকার একটা ব্যবসায় ইনভেস্ট করেছে। বছর শেষে গিয়ে এই ব্যবসা থেকে আমরা 10 টাকা প্রফিট পেয়েছি। বুঝতে পারছেন? আমরা এই ব্যবসা থেকে কত পার্সেন্ট প্রফিট পেলাম? 10 টাকা প্রফিট পেলাম। তাহলে এই যে 10 টাকা আমি প্রফিট পেলাম, কত টাকা ইনভেস্ট করে? 30 আর 20 50 টাকা ইনভেস্ট করে। তাহলে আমি কয় টাকা পাবো এখন? আমি পাবো 6 টাকা। আর আমার পার্টনার পাবে কত টাকা? 4 টাকা, তাই না? 10 টাকা 3:2 অনুপাতে যদি ভাগ হয়, নাকি? জি জি স্যার। স্যার। আর 10 টাকা 3:2 অনুপাতে ভাগ করার পরে 6 টাকা আর 4 টাকা। এখন মনে করেন আমি বললাম যে এখান থেকে 2 টাকা আমি কি করলাম? 2 টাকা আমি কি করছি? আমি 2 টাকা দিয়ে দিছি কোথায়? চ্যারিটিতে দিয়ে দিছি। অথবা আমি 3 টাকা চ্যারিটিতে দিয়ে দিছি। তাহলে দেখেন চ্যারিটিতে যদি আমি 3 টাকা দিয়ে দেই,
তাইলে আমার এখানে এখন টোটাল প্রফিট আর থাকবে কত ডিস্ট্রিবিউশনের মতো? 7 7 টাকা। টাকা। এই 60 টাকার ভিতর থেকে আমি কয় টাকা পাবো? আমি পাবো 3/3 প্লাস 2 × 7, আর আমার পার্টনার পাবে 2/3 প্লাস 2 × 7। রেশিও চ্যাপ্টারে আরো ভালোভাবে দেখবো, বাট কত টাকা করে পেলাম দেখেন তো? 21/5 টাকা, আর ও পাচ্ছে 14/5 টাকা, তাই না? এখন আপনারা যদি একটু ভালোভাবে খেয়াল করেন তাহলে দেখবেন এই যে 3 টাকা আমি যে প্রফিটটা দিয়ে দিচ্ছি, 10 টাকার ভিতরে 3 টাকা কত পার্সেন্ট? 30%। তার মানে আমার থেকেও কত পার্সেন্ট গেছে? আমার যেটা পাওয়ার কথা 6 টাকা, 6 টাকা থেকেও 30% কমে গেছে। আর ওর যেটা পাওয়ার কথা ছিল 4 টাকা, 4 টাকা থেকেও 30% কমে গেছে। বুঝতে পারছেন? ওভারঅল প্রফিট থেকে যদি একটা সার্টেন পার্সেন্টেজ কমে, সেটা ইন্ডিভিজুয়াল প্রফিট থেকেও সেম পার্সেন্টেজে কমবে। মনে থাকবে তো কথাটা? বলেন। জি স্যার। জি স্যার। তাহলে 5% যদি চলে যায়, তাহলে এর কাছ থেকেও 5% গেছে, বি এর কাছ থেকেও 5% গেছে। এর 5% এবং বি এর 5% মিলিয়ে ওভারঅল 5% হয়েছে। বুঝতে পারছেন? তাহলে দেখেন এর কাছ থেকে যদি 5% চলে যায়, তাহলে এর কাছে এখন স্যার আছে আর তাহলে কত তো পার্সেন্ট? টোটাল 5% 5% 10% হয়ে গেল না? জি না, এর পাওয়ার কথা মনে করেন ছিল 10 টাকা। 10 টাকা থেকে 5% যাওয়া মানে কত টাকা চলে যাওয়া বলেন তো? অথবা 100 টাকা থেকে 5% যাওয়া মানে কত? 5 টাকা 5 যাওয়া। টাকা। 5 5 টাকা। টাকা। আর বি এর কাছেও মনে করেন ছিল 100 টাকা, বি এর কাছ থেকেও গেছে কত টাকা? 5 টাকা। 5 তাহলে টাকা। দেখেন টোটাল কত টাকা ছিল? 100 100 200 টাকা। আর টোটাল কত টাকা গেছে? 5 5 10 টাকা। একটু এবার চিন্তা করে বলেন তো, 10 দিয়ে যদি আপনি 200-কে ভাগ হুম, করেন কত আসবে বলেন? 1/20। 1/20 মানে কত পার্সেন্ট? 5% না? জি স্যার, এবার বুঝছি। তার মানে বুঝতে পারছেন এক একজনের 5% মিলেই তো ওভারঅল 5% হবে, তাই না? জি স্যার। তার মানে ওভারঅল 5% যাওয়া মানে কি এক একজনের কাছ থেকে ইন্ডিভিজুয়ালিও 5% করে চলে গেছে। জি স্যার। বোঝা গেল? এখন তাহলে খেয়াল জি করেন, স্যার। এই যে 5% চলে গেল, তার মানে এর যে প্রফিট পাওয়ার কথা ছিল এখন সেটা হয়ে গেছে কত পার্সেন্ট? 95%, নাকি? এই 95% সমান কত? 95% সমান 855 টাকা। তাহলে 95% যদি 855 সমান হয়, তাহলে 100% কার সমান হবে? 855/95 × 100। কারণ এটাকে যদি আমরা কাটাকাটি করি তাহলে দেখেন এটাকে 5 দিয়ে কাটলে 20, এটাকে 5 দিয়ে কাটলে 19। 19 এটার ভিতরে কয়বার যাবে? 19 যাবে হচ্ছে 38 76 4 বার, হাতে 9 95 এর ভিতরে 5 বার, 45। 45 × 20 মানে কত? 900 টাকা। দ্যাট মিনস এর প্রফিটটা কত? এর অরিজিনাল প্রফিট কত? 900 টাকা। ঠিক কিনা বলেন? জি স্যার। জি আর স্যার। আর যদি কোনো সময়ের উল্লেখ না থাকে তাহলে প্রফিটটা কোন রেশিওতে ডিস্ট্রিবিউট হবে? এক্সিস টু 3:2 অনুপাতে ইনভেস্টমেন্টের উপরে। ইনভেস্টমেন্টের উপরে। তার মানে এ যদি 3 টাকা রেশিওর প্রফিট উপর। করে তাহলে বি কয় টাকা প্রফিট করবে? 2 টাকা, 2 টাকা। নাকি? তাহলে দেখেন 3 জি স্যার। টাকার ভ্যালু কত বের হয়েছে? 3 টাকার ভ্যালু বের হয়েছে 900 টাকা, তাই না? তাইলে 3 আর 2 5 টাকার ভ্যালু কত বের হবে? কারণ আমাকে বের করতে বলছে টোটাল প্রফিট। তাহলে এ আর বি দুইজনের মিলে প্রফিটটা বের করতে হবে। 3 এর মান 900 টাকা হইলে 5 এর মান কত হবে? 1500 টাকা হবে না? জি স্যার। বুঝতে পারছেন? 3 এর মান যদি 900 টাকা হয়, এর প্রফিটটা কত? 900। আর এখানে এর প্রফিট কত? 3। তাহলে 3 এর মান 900 টাকা হলে 3 + 2 5 এর মান কত হবে? 1500 টাকা। অর্থাৎ ওভারঅল প্রফিটটা হবে কত? 1500 টাকা। এই অঙ্কটা আমি আবারও বলতেছি, এটা পার্টনারশিপের ম্যাথ, এই ম্যাথ আমরা আবার করব, ঠিক আছে? বাট আপাতত আপনাদেরকে জাস্ট একটা বেস আন্ডারস্ট্যান্ডিং দিলাম যে এরকম ম্যাথ কিভাবে হতে পারে। বাট এখানে আরো অনেক ডিসকাশন আছে। হ্যাঁ, আমি ওই ডিসকাশন না করে এই অঙ্কের আর গভীরে যাব না আজকে। এইটুকু কি বুঝতে পারছেন সবাই? জি স্যার, এতটুকু বুঝতে পারছি। ওকে, তাহলে আসেন আমরা নাম্বার 4টা একটু দেখি। দেখেন এখানে বলতেছে এ মার্চেন্ট কম্পিউটস 25% প্রফিট অন সেলস। 25% প্রফিট অন সেলস এটা বলতেছে, হ্যাঁ? তার মানে সেলস এর উপরে, সেলস প্রাইসের উপরে তার প্রফিট কত হয়? 25%। 25%। আমাকে বলতে হবে তার অ্যাকচুয়াল প্রফিটটা কত। জি। কিভাবে করবো বলেন? আপনারাই কয়েকজন বুদ্ধি দেন, যারা এই অঙ্কটা করছেন এবং প্রবলেম হয় নাই, আপনারাই বলেন কিভাবে এটা করা যেতে পারে।
বলেন ভুল হইলে তো সমস্যা নাই, একটু মানে পার্টিসিপেটরি হোক। আজকে যেহেতু সলভ ক্লাস, এটা এই ক্লাসটা একটু পার্টিসিপেটরি হওয়া উচিত। হ্যাঁ, স্যার সেলস কে আমরা 100 ধরবো, আর হচ্ছে yes. 25% প্রফিট যেহেতু বলছে, সেহেতু আমরা সেলস কে 100 ধরা লাগবে, এটা শিওর। কিন্তু পরের প্রসিডিউরটা আমি করছিলাম কিন্তু ভুলে গেছি। আচ্ছা, এটা খুবই ইজি ভাই। হ্যাঁ, আপনি একদম অ্যাবসলিউটলি রাইট বলছেন, কিন্তু সামহাও আপনি হয়তো লাস্ট পর্যন্ত যেতে পারতেছেন না। ইয়েস, স্যার আমরা আমি ধরে নিব সেলস 100 টাকা। সেল যদি 100 টাকা হয়, তাহলে সেলস এর উপরে 25% প্রফিট, মানে প্রফিট কত টাকা? 25 টাকা। 25 টাকা। 25 এখন টাকা। আপনার কাছে একটা কথা বলেন তো, সেলস প্রাইস থেকে কস্ট প্রাইস বিয়োগ করলে আমি কত পাবো? প্রফিট পাবো না? জি তাহলে কস্ট প্রাইসটা কত হবে? 75 হবে না জি জি স্যার। নাকি? জি তাহলে এবার আপনারা চিন্তা করে দেখেন, অ্যাকচুয়াল প্রফিট মানে কি? কস্টের উপরে প্রফিট কত, এটাই তো জানতে চাইছে নাকি? অ্যাকচুয়াল জি প্রফিট স্যার। মানে 25 ডিভাইডেড 75 গুণন অন হলো কস্ট। 100। এত কিছু করবো না ভাই, সলভ ক্লাসে এসে এত লম্বা সলিউশন বলা যাবে না। আমার কস্ট হচ্ছে 75, প্রফিট হচ্ছে 25। 25 কি 75 এর 3 ভাগের 1 ভাগ? 3 ভাগের 1 ভাগ হ্যাঁ মানে কত হবে? 33.33, ঠিক কিনা? জি স্যার। বুঝতে পারছেন? জি 25 স্যার। টাকা প্রফিট, কস্ট হচ্ছে 75, তার মানে প্রফিট হচ্ছে কস্টের 3 ভাগের 1 ভাগ। তাহলে অবশ্যই প্রফিট কত হবে? পার্সেন্টেজ ওয়াইজ 100 3 ভাগের 1 ভাগ হবে, অর্থাৎ 33.33% হবে। শেষ। জি স্যার, এবার বুঝেছি। বুঝতে পারছেন? এবার আমি আপনাদেরকে একটা স্যার অপ্রিয় কথা বলি, আমি জেনারেলি এই কথা কখনো বলি না, আমি শুনবো ভাই আপনার প্রশ্নটাও। সেটা হচ্ছে, এই যে প্রশ্নটা আছে না, এটা না একটা মুখস্থ প্রশ্ন। বুঝতে পারছেন? একদম মুখস্থ প্রশ্ন, মাঝে মধ্যে অ্যাজ ইট ইজ চলে আসে। আপনারা এই জিনিসটা মনেও রাখবেন, যে যদি সেলস এর উপরে প্রফিট 25% হয়, তাহলে অরিজিনাল প্রফিট 33.33% হবে। ঠিক আছে? স্যার এখানে 25 কি চেঞ্জ করে দেয় অনেক হ্যাঁ সময়? দিতে পারে, হ্যাঁ দিতে পারে, তখন আর এটা হবে না। বাট আমি বলতেছি কি, একদম এই স্টেটমেন্টটা মনে রাখার জন্য, 25% থাকলে 33.33% হবে। আর যদি না দেয়, যদি অন্য কিছু দেয়, তাহলে তো আমরা তো অঙ্ক কিভাবে করতে হবে শিখলামই, ওইভাবে করে ফেলবো। সবাই কি বুঝতে পারছি ভাই এই অঙ্কটা? জি স্যার। আচ্ছা, তাহলে আচ্ছা, এক ভাইয়া একটা প্রশ্ন করতে চাইছিলেন, বলেন। স্যার নাই? হ্যাঁ বলেন। স্যার, এই অঙ্কটার মধ্যে প্রফিট তো স্যার 25, আর সেলস কস্ট প্রাইস 100 স্যার। তো 100 হলে তো এটা স্যার 25 দাঁড়ায়, 25% দাঁড়ায় স্যার প্রফিটটা। আমি আপনার কথাটা না ভাই ক্লিয়ারলি বুঝি না, আপনি একটু আস্তে আস্তে ক্লিয়ার করে বলেন তো। স্যার এটা সেলস প্রাইস তো 100, আর প্রফিট হচ্ছে হুম 25। তো হুম। ওই হিসাবে ধরলে তো স্যার এটা 25% আসছে স্যার। না, অ্যাকচুয়ালি প্রফিটের পার্সেন্টেজ আমরা সূত্র কি শিখছিলাম ভাই, একটু মনে করেন। এটা হচ্ছে প্রফিট, কার প্রফিট উপরে বাই প্রফিট ছিল বলেন? প্রাইস, কস্টের উপর, কস্টের এরপরে গুণন 100%। 100। বাট এইখানে আমরা প্রফিটটা করছি কিসের উপরে? সেলস প্রাইসের উপর, তাই না? এটা তো অরিজিনাল প্রফিট না, এটা একজন মার্চেন্ট তার নিজের মতো করে ক্যালকুলেট করছে। বাট অ্যাকচুয়ালি প্রিন্সিপালি যে প্রফিট, সেটা কার উপরে ক্যালকুলেট করতে হবে? কস্টের সাপেক্ষে ক্যালকুলেট করতে হবে। এই কারণে আমরা এখানে সেলস থেকে প্রফিট বের করছি, বাট এখান থেকে আমাকে অরিজিনাল প্রফিট বের করার জন্য কি বের করে নিতে হয়েছে? কস্ট প্রাইসটা বের করে নিতে হয়েছে। আমি কি বুঝাইতে পারলাম ভাই? জি স্যার। ওকে, দেখেন এটাতে কিভাবে করব। দেখেন বলছে, এ ট্রেডার বাইজ 2 আর্টিকেলস ফর টাকা 800। দুইটা আর্টিকেল সে কিনছে 800 টাকায়। তাহলে একটাকে সে সেল করছে 20% প্রফিটে, আরেকটাতে সে লস করছে 12%, এন্ড মেক্স নো প্রফিট অর নো লস এট দ্য এন্ড। এটার মানে কি? এটার মানে হচ্ছে, একটা আর্টিকেল যেটা সে 20% প্রফিটে সেল করছে, তাহলে সেখানে তার কিছু আর্নিং হয়েছে পজিটিভ, আর যেটাতে সে লস খাইছে সেটাতে তার কিছু মানে কিছু লস হয়েছে নেগেটিভ। এই পজিটিভ আর নেগেটিভ মিলে নেটে প্রফিটও হয় নাই, লসও হয় নাই। তার মানে কি, দুইটা একদম সেম প্রাইসে চলে আসছে। ব্যাপারটা বুঝতে পারছেন? দুইটা এক স্যার এই জায়গায় চলে আসছে। কোশ্চেনটার আমার অর্থ মানে নিয়ে হচ্ছে, মূলত মেন প্রবলেমটা ছিল। হ্যাঁ আবার বলেন কি?
মানে এই কোশ্চেনটাতে আমার মানে মিনিংটাই আমি ভালো করে বুঝতে পারিনি, যার জন্য অঙ্কটা আমার করাটাই সম্ভব হয়ে পড়েনি। না না, কোনো অসুবিধা নাই, এখন বুঝবেন, অসুবিধা নাই। বিষয়টা হচ্ছে দুইটা আর্টিকেল মিলে তার টোটাল খরচ হয়েছে 800 টাকা। ঠিক আছে, দুইটা আর্টিকেল মিলে তার টোটাল খরচ হয়েছে 800 টাকা। এর ভিতরে একটাকে সে 20% প্রফিটে বিক্রি করছে, আরেকটাকে সে 12% লসে বিক্রি করছে। কিন্তু একটা জিনিস একটু বুঝবেন আপু, সেটা হচ্ছে 20% প্রফিটে বিক্রি করলে তার হাতে কিছু প্রফিট থাকার কথা, আবার 12% লসে বিক্রি করলে তার কাছে কিছু পরিমাণ টাকা তার কাছ থেকে কমে যাওয়ার কথা। কিন্তু বলছে প্রশ্ন শেষে মেক্স নো প্রফিট অর লস, তার মানে তার প্রফিটও হয়নি, লসও হয় নাই। তার মানে এই 20% প্রফিট দেখে সে যে পরিমাণ টাকা ইনকাম করছে এবং 12% লসে সে যে পরিমাণ টাকা লুজ করছে, এই দুইটা কি সমান, তাই না? কারণ এই দুইটা যদি আচ্ছা, সমান জি। না হয় তাহলে অবশ্যই কি হইতো, হয় তার প্রফিট হইতো না লস হইতো, বাট এই দুইটা সমান বলে তার প্রফিটও হয় নাই, লসও হয় নাই মোটের উপর। হ্যাঁ, বুঝতে পারছেন সবাই এই কথাটা? জি। এখন দেখেন 12% প্রফিট করতে, সে 20% প্রফিট করছে কার উপর? যে কোনো একটা পণ্যের উপর। আমি 400 টাকার উপরে। 400 টাকা কিন্তু বলে নাই, এইটা কিন্তু আর একটা ভুল আইডিয়া। সে বলছে স্যার দুইটা আর্টিকেল স্যার থেকে দুইটা হয়েছে 800 টাকায়। স্যার দুইটা আর্টিকেল যদি 800 টাকা হয় তাহলে একটা 400 হবে না? জি না, এক একটার দাম যে সমান এটা কোথাও বলছে? 400 টাকা হইলে তাহলে তো এটা হবে না। বলেনি। আবারও বুঝেন, 400 টাকা যদি হইতো তাহলে 400 টাকার উপরে 20% প্রফিট যা, 400 টাকার উপরে 12% লস কি সেম হইতো ভাই? না, সেক্ষেত্রে তো হতো না। এটা তো কম বেশি হয়ে যেত। 20% লস হওয়ার কথা ব্যাপারটা ছিল। বুঝতে পারছেন? তার মানে এইখানের যে ভ্যালুটা, যেটার উপরে 20% প্রফিট করছে সেই ভ্যালুটা ডেফিনেটলি একটু কম হবে, আর এইখানে যে ভ্যালুটা সেই ভ্যালুটা অবশ্যই একটু বেশি। বেশিটার 12%, কমটার 20%ই তো সমান হবে, আদারওয়াইজ কি এটা সমান হওয়া সম্ভব? না স্যার। সম্ভব না। জি না। এইটাই এখন তাহলে আমরা যদি দেখি, দেখেন এটা 20%, এটা 12%, তার মানে এইটার প্রাইস হবে 12, এইটার প্রাইস হবে 20। বুঝতে পারছেন? এইটার প্রাইস হবে 12, এইটার প্রাইস হবে 20, তাইলে কি দুইটা সমান থাকতেছে না? 20-এর সাথে 12 আর 12-এর সাথে 20, নাকি? জি স্যার। তাহলে ওভারঅল টোটাল প্রাইসটা কত হয়? 12 প্লাস 20 মানে কত? 32। তার মানে দেখেন 32 যদি হয় টোটাল, এখানে আছে 800, 32-এর কত গুণ 800? 800-কে 32 দিয়ে ভাগ করেন, দেখেন তো কত আসে। 8 দিয়ে ভাগ করলে 4, এটাকে 8 দিয়ে ভাগ করলে 100, টোটাল আসতেছে কত? 25। দ্যাট মিনস প্রত্যেকটা ভ্যালু হবে এই 12 এবং 20-এর 25 গুণ। তার মানে 12 ইন্টু 25 একটা ভ্যালু, 20 ইন্টু 25 একটা ভ্যালু। ঠিক আছে, একটার দাম কত? একটার দাম হচ্ছে 12 ইন্টু 25, দ্যাট মিনস কত? 4 12 হচ্ছে, সরি 4 25-এ 100, 300। আর এটার দাম দিলে কত? 500। বলেন বুঝতে পারছেন কিনা? স্যার এই 12 আর 20 এই জায়গাটা থেকে যদি আরেকবার একটু বলতেন। এই কাজটা হচ্ছে আমরা পরীক্ষার জন্য করব আর কি। হ্যাঁ দেখেন, আমরা এইটুকুতে এসে নিশ্চিত হইতে পারছি কিনা, আমি আস্তে আস্তে বলি। আবার দেখেন 20% প্রফিট অন সামথিং, এইটা সমান হচ্ছে 12% লস অন সামথিং, ঠিক কিনা বলেন? জি স্যার। এবার দেখেন এই দুইটা সমান কখন হবে? এইখানে আছে 12, এইখানে আছে 20। তার মানে আমি যদি দুই পাশ সমান করতে চাই, তাহলে এদিকে যদি 12 দিয়ে গুণ করি আর এদিকে যদি 20 দিয়ে গুণ করি, দুইটা সমান হয়ে যাবে না? জি স্যার। 20% অফ 12 আর 12% অফ 20 সমান না? তাহলে জি দেখেন স্যার। একটা পণ্যের কস্ট আসতেছে 12, আরেকটা পণ্যের কস্ট আসতেছে 20, তাহলে টোটাল কস্টটা কত? টোটাল কস্ট হচ্ছে 32। 32। আর প্রশ্নে টোটাল কস্ট কত দেওয়া আছে? 800। 800। আর এটা তার ওই যে মানে মেন্টাল এবিলিটির ওই যে ওয়েট সমান করার মতো, মানে এই পাশে হ্যাঁ 20 12 এই পাশে 20 12 এরকম। 20 12 এরকম করে নিলাম, তাইলে দেখেন এই যে 800 হলো অরিজিনাল প্রাইস যেটা দেওয়া আছে, আর আমি ধরার জন্য পাইলাম 32। এখন আমি 32-কে দিয়ে যদি এটাকে কাটাকাটি করি, তাইলে আমি বুঝতে পারবো না আমি কত গুণ বাড়ায় ধরতে হবে আসলে আমার, কারণ অ্যাকচুয়াল ভ্যালু তো 12 হবে না। তাহলে আমাকে কত গুণ বাড়াইতে হবে সেটা আমি বের করতে পারবো। তাহলে এটা দিয়ে ভাগ করলে কত আসবে? 25। দ্যাট মিনস এই 12-র মানটা আসলে কত? 12 গুণ 25। আর এই 20-এর মানটা অ্যাকচুয়ালি কত? 20 গুণ 25। দ্যাট মিনস এই 12 আর 25 গুণ করলে কত হয়? 12 আর 25 গুণ করলে হবে 300, আর 25 আর 20 গুণ করলে হবে 500। অর্থাৎ একটার কস্ট হচ্ছে 500 আর একটার কস্ট হচ্ছে 300। জি স্যার, বুঝতে পারছি। বুঝতে পারছেন? এবার তাহলে দেখেন আমাকে জিজ্ঞাসা করছে কি, হোয়াট ইজ দ্য কস্ট প্রাইস অফ দ্য আর্টিকেল দ্যাট হি সোল্ড এট লস।
যেটাকে সে লসে বিক্রি করছে সেটার কস্টটা তাহলে কত হবে? লসে যেটাকে বিক্রি করছে এটার কস্ট হবে 500 টাকা। ঠিক আছে, অর্থাৎ বি। বলেন বুঝতে পারছেন স্যার কিনা? হ্যাঁ বলেন। স্যার লাস্টের লাইনটা বুঝলাম না, 300 কেন হলো না 500 কেন হলো, স্যার এটা একটু বলেন। কারণ যেটার দাম 300 টাকা ওইটাকে সে বিক্রি করছে কিসে? প্রফিটে না? প্রফিটে। প্রফিটে, কিন্তু আমাকে আচ্ছা বের আচ্ছা। করতে বলছে কি আর কস্ট প্রাইস অফ দ্য 12%? আর্টিকেল দ্যাট ইজ সোল্ড এট লস। লসে বিক্রি করছে যেটা, তাহলে লসে বিক্রি করছে যেটা সেটার দাম কত আসছে? 500 টাকা আসছে না? 500। হুম। জি স্যার। বুঝতে পারছেন? স্যার এবার বুঝতে এবার আমি পারছি। এটার চাইতেও শর্ট একটা টেকনিক বলি। এই টাইপের অঙ্কে যদি একটাতে সে প্রফিট করে আরেকটাতে সে লস করে এবং দুইটা মিলে যদি তার সমান হয়, তাহলে এদিকে আছে 20 আর এদিকে আছে কত 12, তাই না? এদিকে আছে 20 এদিকে আছে কত 12। এই 20 আর জি। 12 অনুপাত কত বলেন? 32। 5:3 না? হ্যাঁ 5:3। নাকি 5 ইস জি। টু 3। এবার এই 800 কে 5:3 অনুপাতে ভাগ করলে কি কি আসবে বলেন? একটা আসবে 500, আরেকটা কত আসবে? 300, তাই না? জি। তাহলে স্যার রেশিও সিস্টেমে হয়ে গেল। রেশিও সিস্টেমে। এবার আবার একটু খেয়াল করেন, একটার দাম আসবে 500 আরেকটার দাম আসবে 300। এই ক্ষেত্রে যে কাজটা খালি করবেন সেটা হচ্ছে দেখেন এইখানে 20-এর জায়গায় কত আসছে? 500 আসছে। আর 12-র জায়গায় কত আসছে? 300 আসছে। আপনারা মনে করতে পারেন তাইলে মনে হয় লসে যেটা বিক্রি করছে সেটার দাম 300, লাভে যেটা বিক্রি করছে সেটার দাম 500, তাই না? এরকম যদি কখনো আসে জাস্ট এটাকে অল্টার করে দিবেন। অর্থাৎ 20-এর জন্য যে ভ্যালুটা আসছে এইটা হবে লসে, আর 12-র জন্য যে ভ্যালুটা আসছে এইটা হবে প্রফিটে। অ্যান্সার চলে আসবে। বুঝতে পারছেন? হ্যাঁ লাস্টে কি বলেন, জি 20-এর স্যার। জন্য যে ভ্যালু আসবে ওটা? আবার একটু প্রশ্নটা শুরু থেকে বলেন আপু। বলছি যে লাস্টে যেটা বললেন যে 20-এর যে ভ্যালুটা আসবে সেটা লস মানে অনুপাতে হ্যাঁ, যেটা করলেন 20-12 তাহলে ওইখানকে একটু আবার 20:12, এই 20টা কিসে হ্যাঁ ছিল বলেন? 20টা ছিল প্রফিট আর প্রফিটে 12 কি ছিল? লস। লসে। তাহলে 20 আর 12 এই অনুপাতটা যদি একটু ভাঙি তাহলে কত আসবে? 5:3 না? 5 হ্যাঁ হ্যাঁ। 5:3, তার মানে প্রফিটের জায়গাটা আসতেছে 5 আর লসের জায়গাটা কত আসতেছে 3। আমি কতকে অনুপাতে ভাগ করব? 800 কে কোন অনুপাতে ভাগ করব? 5:3 তে। তাহলে 3 5 এর অনুপাতে। জন্য 500 আর হ্যাঁ মানে 3 এর জন্য আসবে 300। এইখানে 300। এসে আপনি যে কাজটা করবেন সেটা হচ্ছে এইটাকে অল্টার করে দিবেন। 5 এর জন্য যেটা প্রফিট ছিল এখন এইটা হয়ে যাবে লসে ক্রয় মূল্য, আর যেটা লসের জন্য ছিল সেটা হয়ে যাবে প্রফিটের ক্রয় মূল্য। তার মানে আমাকে বুঝছি। এখানে বের করতে বলছিল কোনটা? লসে ক্রয় মূল্য কত, তাহলে লসে ক্রয় মূল্য হবে 500 টাকা। বুঝতে পারছেন? ভাই এটা কি একটা চেইন সিস্টেমের মতো, ওই যে একটা অঙ্ক আছে না, কি অঙ্ক? চেইন সিস্টেমে করে যে যে মিশ্রণে না কিরকম জানি দেখছিলাম এরকম ক্রস হ্যাঁ, দিয়ে চেইন এই সিস্টেম, চেইন সিস্টেম, রাইট রাইট রাইট। এগুলো হচ্ছে আবার মানে এই অনুপাত মিশ্রণ এগুলো তো আমি এখন আপনাদেরকে পড়াই নাই, তাই আমি অনেক বেশি ডিটেইলে ঢুকবো না। বাট যেটা হয় কি জানেন, এই যে প্রফিট লসের ম্যাথ গুলোতে না অনেক কনসেপ্ট দরকার হয়, মানে দেখা যায় কি চাইলেও ওগুলা না পড়ায় এটা পড়াইতে গেলে কিছু কিছু জায়গায় একটু বাকি থাকবে। বাট যেহেতু আমরা কমপ্লিট সিলেবাসটা শেষ করব, তো যেটুকু যেটুকু এখন বাকি আছে সেটা আবার সামনে গিয়ে ঠিক হয়ে যাবে। বাট আমি যে তিনটা জিনিস এখন এই অঙ্কটা সলভ করার জন্য আপনাদেরকে বললাম এগুলো আপনারা বুঝতে পারছেন কিনা বলেন? জি জি স্যার ভাই এটা বুঝতে ক্লিয়ার। পারছি। ওকে, ঠিক আছে। তাহলে এবার আমরা নাম্বার 6টা একটু দেখি, দেখেন কি বলছে। নাম্বার 6, দ্য পারচেজ প্রাইস অফ অ্যান আর্টিকেল ইজ 80। এটা না করলাম একটু আগে? জি স্যার এটা একবার হ্যাঁ করছি। অলরেডি সলভ, মানে এটা দুইজনেরই প্রবলেম হয়েছে তো এই জন্য মনে হয় দুইবার চলে আসছে। অলরেডি সলভ, হ্যাঁ। কত নাম্বার আমি একটু এটাও লিখে দেই, কারণ এটা তো আপনাদের সাথে শেয়ার হবে। ultimately। নাম্বার 2 বোধহয়, না? হ্যাঁ, নাম্বার 2। ওকে, নাম্বার 7। দেখেন এখানে বলছে কি, দ্য হোলসেলার বট 2100 বিবি অ্যাডমিশন গাইড বুক ফর টাকা 20 ইচ। প্রতিটার দাম কত টাকা? 20 টাকা করে। সে 2100টা বই কিনছে। দ্য হোলসেলার সোল্ড 50% অফ দ্য বুকস ফর টাকা 35 ইচ অ্যান্ড রেস্ট অফ দেম এট টাকা 18 ইচ। আমাকে বলতে হবে হোলসেলার এভারেজ প্রফিট পার বুক কত। ঠিক আছে, এভারেজ প্রফিট পার বুকটা কত? দেখেন অঙ্কটা খুবই সোজা। এটা এতই সোজা আমরা জাস্ট খালি বের করব কি জানেন, সে যদি প্রফিট করে
প্রফিট করছে কতটাতে? 35 35 টাকা করে যদি বিক্রি করে তার প্রফিট হয়েছে কত টাকা? 15 টাকা। আর তার লস হয়েছে কত টাকা? 2 টাকা, রাইট? হ্যাঁ 100 হ্যাঁ আমি ধরে 100 নিলাম যে আমার টোটাল বই কয়টা, এখানে আমি যদি বলি যে আমার টোটাল বই 2100, আমি 2100 বলবো না। আমি যেটা করবো, আমি বলবো আমার টোটাল বই হচ্ছে একটা। তাহলে একটা বইয়ের পিছনে আমার খরচ হয়েছে কত টাকা? 20 টাকা। 30 এই টাকা। একটা বইয়ের মধ্যে আমি অর্ধেক বই বিক্রি করছি 15 টাকা প্রফিটে, অর্থাৎ 35 টাকা প্রফিটে, মানে 35 টাকা দামে, এবং অর্ধেক বই আমি বিক্রি করছি কত টাকায়? 18 টাকায়। ঠিক কিনা বলেন? 18 টাকা। জি তার মানে আমার টোটাল কস্ট যদি হয় 20 টাকা, আমার একটাতে প্রফিট হবে কত? প্রফিট হবে, মানে এখানে আমি দাম পাবো কত? 35-এর অর্ধেক হচ্ছে 17.5, 17। আর এখানে আমি পাবো হচ্ছে 9, দ্যাট মিনস 26.5, তাই না? জি তার মানে আমার টোটাল প্রফিট হচ্ছে কত টাকা? 6.5 টাকা, তাই না? এক একটা বইয়ে আমার প্রফিট হচ্ছে কত টাকা? 20 টাকা ক্রয় মূল্যতে 6.5 বিক্রয় মূল্য কত হচ্ছে? 26.5, মানে কয় টাকা? 6.5 টাকা না? তো অ্যান্সার কত হবে? 6.5 টাকা। আপনাদের সাথে এই অঙ্কে পরীক্ষক যে ট্রিকটা খাটাইছে সেটা হচ্ছে আপনাদেরকে দিয়ে সময় নষ্ট করাইতে চাইছে। কারণ আপনাদেরকে সে ভাবাইতে চাইছে যে টোটাল কস্ট কত? টোটাল কস্ট হচ্ছে তার 2100টা বই 21 ইন্টু টাকা। 20 ইকুয়ালস টু হবে 2100-র অর্ধেক। 2100-র অর্ধেক কত বলেন তো? 1050, তাই না? 1050 স্যার 1050টা এভাবেই বই করেছিলাম ফার্স্ট টাইম বাট হয়নি। 35-এ, এবং 1050টা বই সে বিক্রি করবে 18 টাকায়। এইভাবে করে আপনাদেরকে বের করতে হবে তাহলে টোটাল এখানে তার প্রফিট কত হয়। এইখানে তার প্রফিট হবে, এখান থেকে বিয়োগ হবে এটা, অর্থাৎ মাইনাস 2100 ইন্টু 20। এরপরে আপনি গুণ করবেন 1050-এর সাথে 35, 1050-এর সাথে 18, 2100-র সাথে 20, এরকম গুণ করে যে অ্যামাউন্টটা বেরোবে সেটাকে আবার আপনি কি করবেন? 2100 দিয়ে ভাগ করবেন, কারণ আপনাকে জিজ্ঞাসা করতে হবে হোয়াট ইজ দ্য হোলসেলার্স এভারেজ প্রফিট। তার এবার মানে মোট যে প্রফিট প্রফিট হবে সেটাকে আবার 2100 দিয়ে ভাগ করতে হবে। দিস ইজ দ্য ট্রিক দ্য এক্সামিনার ইজ প্লেইং উইথ ইউ, এর এবং সমান এটা আসতে কিন্তু পারছে। করবে। ঠিক আছে? তো আমরা এইসব ক্ষেত্রে কি করব? আমরা সরাসরি জিনিসটাকে একে কনভার্ট করে নেব, বা আরো ভালো হয় 2-এ কনভার্ট করে নেব। একে কনভার্ট বা 2-এ কনভার্ট, এটা আমাদের ইচ্ছা, যেভাবে আমাদের ইচ্ছা হবে আমরা সেভাবে করে নেব। একে কনভার্ট করলে কি হইলো? একটা বইয়ের কস্ট 20 টাকা, আর একটা বইয়ের সেলিং প্রাইস কত? অর্ধেকের সেলিং প্রাইস 35, অর্ধেকের সেলিং প্রাইস 18। দেখলাম তাহলে একটা বইয়ের ফুল সেলিং প্রাইসটা কত আসে? 26.5। 20-কে 26.5 থেকে বিয়োগ করলে 6.5 আসবে, অ্যান্সার আসবে এ। এক লাইনের অঙ্ক। সবাই বুঝতে পারছেন? জি স্যার। ওকে, কারোর কোনো প্রশ্ন আছে এটা নিয়ে? নাই? ওকে, দেখেন নাম্বার 8। দ্য প্রফিট আর্ন বাই সেলিং অ্যান আর্টিকেল ফর টাকা 832। একটা আর্টিকেলকে 832 টাকায় বিক্রি করলে যে প্রফিট হয় সেটা কি? সেটা হচ্ছে ইকুয়াল, সমান, কার সমান? টু দ্য লস, লসের সমান। কোন সময়কার লস? লস ইনকার্ড হোয়েন দ্য সেম আর্টিকেল ইজ সোল্ড ফর টাকা 448। সেম আর্টিকেলটাকে যদি কি করা হয় 448 টাকায় বিক্রি করা হয়, তাহলে যে পরিমাণ লস হতো 832 টাকায় বিক্রি করার মাধ্যমে একই পরিমাণ লাভ হয়। শুনেন, যদি শুধুমাত্র এইটুকু তথ্য কোনো সময় দেওয়া থাকে, অর্থাৎ একটা সেলিং প্রাইসে যা লাভ হয় প্রফিট, আরেকটা সেলিং প্রাইসে ঠিক সেই পরিমাণ লস হয়, এই ইনফরমেশনটা যদি কখনো দেওয়া থাকে, সরাসরি বলবেন কস্ট সমান সমান সেলিং প্রাইস দুটোর যোগফল ডিভাইডেড বাই 2। বুঝতে পারছেন? মানে স্যার এখান থেকে প্রফিট কস্ট এবং বের হয়ে লস যাবে। যদি ইকুয়াল হয় সেক্ষেত্রে। হ্যাঁ, মানে একটা সেলিং প্রাইসে যে প্রফিট, আরেকটা সেলিং প্রাইসে ঠিক একই পরিমাণ লস যদি হয়, তাহলে কস্ট প্রাইস হবে ওই দুইটা সেলিং প্রাইসের গড়ের সমান। কিভাবে হয় সেটা একটু বলি। মনে করলাম কস্ট প্রাইসটা হচ্ছে সি, তাহলে দেখেন 832 টাকায় বিক্রি করলে আমার প্রফিট কত টাকা হবে? 832 মাইনাস সি। আর যদি 448 টাকায় বিক্রি করতাম তাহলে লস কত হইতো? সি মাইনাস 448। এই দুইটা সমান, তার মানে এই মাইনাসটাকে এদিকে নিয়ে আসলে কি হয়ে যাবে? প্লাস। আর এই মাইনাসটাকে এদিকে নিয়ে হয়ে যাবে প্লাস। দ্যাট মিনস 832 প্লাস 448 সমান সমান সি প্লাস সি, অর্থাৎ 2c। দ্যাট মিনস সি সমান সমান কত আসবে? 832 প্লাস 448 ডিভাইডেড বাই 2। তাহলে এই জিনিসটা যেহেতু আসবেই, আমরা এই জিনিসটা ডিরেক্টলি লিখে দিব যে এই দুইটার গড়ের সমান হবে কি? কস্ট প্রাইস। তো কস্ট প্রাইসটা কত হবে? 8 আর 2 10-এর শূন্য, হাতে 1, 5 আর 3 8, আর 4 আর 8 12।
1280 ডিভাইডেড বাই 2 মানে কত? 640, অর্থাৎ আর্টিকেলটার কস্ট প্রাইস কত? 640 টাকা। সবাই বুঝতে পারছে কিনা বলেন? জি স্যার। আর জি এখন স্যার। আমাকে বলছে হোয়াট শুড বি দ্য সেলিং প্রাইস ফর মেকিং 50% প্রফিট। 50% প্রফিট মানে কি? 50% প্রফিট মানে এই যেটা আছে ভ্যালু তার অর্ধেকের সমান হচ্ছে প্রফিট। তাহলে সেলিং প্রাইসটা কত হবে? সেলিং প্রাইসটা হবে 150% অফ 640, অর্থাৎ 3/2। 150% এর ভ্যালু কত? 1.5 নাকি? হুম 1.5 মানে জি 3/2, 3/2 ইন্টু 640 মানে 320, 320 ইন্টু 3 করলে কত হবে? 960 টাকা, অর্থাৎ অ্যান্সার হবে বি। স্যার, তাহলে এখানে এই যে 50% প্রফিট মানে যে মূল কস্টটা আছে তারই অর্ধেকের উপর, অর্ধেক মিলে তার টোটাল অর্ধেক হচ্ছে প্রফিট, তার অর্ধেক হচ্ছে প্রফিট, বাট আপনাকে জিজ্ঞাসা করছে হোয়াট শুড বি দ্য সেলস প্রাইস। তাহলে সেলস প্রাইসটা মানে কি? কস্ট প্লাস প্রফিট, প্রফিটটা রাইট? যোগ করে। হ্যাঁ জি তাহলে কস্ট হচ্ছে 640 আর 640 এর অর্ধেক কত? 320, যেটা প্রফিট, দুইটা যোগ করলে কত হবে? 960। 260 জি। তাহলে তো স্যার এভাবে বের করতে পারি। হ্যাঁ, এভাবেও বের করতে মানে পারি। আমরা আবার আমি 50% প্রফিট মানেই আমি ধরে নিতে পারি এটা হচ্ছে 1.5 মানে 3/2, আর 3/2 এর সাথে 640 যোগ করলে আমি কি পাবো? ডাইরেক্ট সেলিং প্রাইসটা পাবো, তো 960। যেভাবেই করি আমরা, হ্যাঁ, এটা আমাদের প্র্যাকটিস, আমাদের আন্ডারস্ট্যান্ডিং এটার উপর ডিপেন্ড করবে। বাট আপনারা কি সবাই ক্লিয়ার হয়েছেন কিনা বলেন? ম্যাথটা বুঝতে পারছেন? জি স্যার ক্লিয়ার নাও। আচ্ছা, তাহলে দেখেন নাম্বার 9 কি বলছে। দেখেন বলছে কি, দ্য রেট অফ ইনফ্লেশন ওয়াজ 1000%। হ্যাঁ, 1000% হচ্ছে রেট অফ ইনফ্লেশন। দিস কান্ট্রি ইজ ডান। হ্যাঁ, যদি এরকম কোনো দেশ হয় 1000% ইনফ্লেশন, দিস কান্ট্রি ইজ ডান, ওই কান্ট্রির আর কোনো আশা ভরসা নাই, ওটা শেষ। দেন হোয়াট উইল বি দ্য কস্ট অফ দ্য আইটেম হুইচ কস্ট 6 টাকা নাও 2 ইয়ার্স ফ্রম নাও। যেটার দাম আজকে 6 টাকা 2 বছর পর সেটার দাম কত হবে? ঠিক আছে, এই অঙ্কটা ডিরেক্টলি হচ্ছে ইন্টারেস্টের অঙ্ক। আমি কি আপনাদেরকে ইন্টারেস্ট চ্যাপ্টারটা এখনো পড়িয়েছি? জি জি গততে স্যার। শেষ হয়েছে। ইন্টারেস্ট চ্যাপ্টারটা যেহেতু পড়িয়েছি তাহলে এটা হবে। দেখেন 1000% মানে রেট অফ ইন্টারেস্টটা কত? আর আর এন এর মান কত? 2। ইনফ্লেশন অলওয়েজ কাজ করে কিভাবে? ইনফ্লেশন অলওয়েজ কাজ করে ইন, এটারে কি বলে? ইন কম্পাউন্ডিং। হ্যাঁ, কম্পাউন্ডিং হিসেবে কাজ করবে। তো 2 বছর যেহেতু, তার মানে আজকে এটার প্রাইস 6 টাকা, তার মানে 1000 ডিভাইডেড বাই 100 ইন্টু 1 প্লাস 1000 ডিভাইডেড বাই 100, হ্যাঁ হ্যাঁ এইটা হচ্ছে 2 বছর পরে পণ্যের দাম দাঁড়াবে। তো 6 ইন্টু এখানে করলে হবে 10, দ্যাট মিনস 11, আর এখানে করলে হবে 10 মানে 11, তার মানে কত? 726 টাকা। স্যার এই অঙ্কটা আরেকবার একটু স্যার, আমি ক্লিয়ার হলাম না। তাই একটু মনে করে দেখেন, কম্পাউন্ড ইন্টারেস্টের সূত্রটা কি ছিল? পি ইন্টু 1 এটাতে প্লাস না আর বাই এটাতে 100 টু দি প্রবলেম নাই, পাওয়ার এন, আমি রাইট? সলিউশনটা বুঝেছি, আমি কোশ্চেনটাই আবার বুঝতে চাচ্ছি একটু। কোয়েশ্চেনটা হচ্ছে রেট অফ ইনফ্লেশন মানে কি? রেট অফ ইনফ্লেশন মানে মুদ্রাস্ফীতি হচ্ছে 1000%। হ্যাঁ হ্যাঁ, তাহলে জি ইনফ্লেশনের মিনিং কি বলেন? ইনফ্লেশন কাকে বলে? মুদ্রাস্ফীতি। না, মুদ্রাস্ফীতি হচ্ছে এটার বাংলা শব্দ, বাংলা আহ, প্রতিশব্দ। সংজ্ঞা কি? সংজ্ঞা হচ্ছে যেটা স্যার বৃদ্ধি করে। কি বৃদ্ধি করে? মুদ্রার মান কমে যায়। মুদ্রার মুদ্রার মান মান, কমে যাওয়া আর কি। হ্যাঁ মানে মুদ্রার মান টাকার কমে শোনেন, মানটা যায়। কমে যায় আর কি। আপনাদেরকে যদি কখনো ভাইবা বোর্ডে জিজ্ঞাসা করে প্লিজ এক্সপ্লেইন হোয়াট ইজ ইনফ্লেশন, আমি আপনাদেরকে এখন একটা সংজ্ঞা বলি, এই সংজ্ঞাটা মনে রাখবেন। আপনারা যেটা বলতেছেন দিস ইজ দ্য ইফেক্ট, বাট দিস ইজ নট দ্য ডেফিনেশন। ইনফ্লেশনের কারণে মুদ্রার মান কমে যায়, ইনফ্লেশনের কারণে মানে কি হয়? কি বলে? দ্রব্যমূল্যের দাম বৃদ্ধি পায়। দিজ আর দ্য ইফেক্ট। বাট ইনফ্লেশনের ট্রু সেন্সের সংজ্ঞা কি এটা একটু বলি। এটা হচ্ছে, যদি একটা কান্ট্রি যে রেটে ডেভেলপ করতেছে তার তুলনায় কোনো একটা দেশের মানে দ্রব্যমূল্যের দাম তার তুলনায় বেশি রেটে বৃদ্ধি পায়, আমরা সেই সিচুয়েশনটাকে বলি ইনফ্লেশনারি ইকোনমি। বুঝতে পারছেন? প্রতিটা দেশে ইনফ্লেশন কখনোই খারাপ কিছু না, যদি সেটা কন্ট্রোলের ভিতরে থাকে, বিকজ কান্ট্রির প্রসপারিটির জন্য ইনফ্লেশন দরকার। আপনি যদি ইনফ্লেশন 0%-এ রাখেন তাহলে মুদ্রার দাম কমবে না, বাট দ্রব্যমূল্যের দাম কিছুই বাড়বে না। এখন দ্রব্যমূল্যের মান যদি না বাড়ে তাহলে মার্কেট এক্সপ্যান্ড করবে? বলেন তো, আপনি মার্কেটে ঢুকতে যাবেন যদি আপনি জানেন যে দিনের পর দিন মুদ্রায় মানে দ্রব্যের মান একই রকম আসছে? আপনি তো মার্কেটে আসতে যাবেন না। সো মুদ্রাস্ফীতি
অ্যাকচুয়াল মিনিং হইতেছে কান্ট্রি যে রেটে প্রোগ্রেস করতেছে, দ্যাট মিনস কি কান্ট্রির যে ডেভেলপমেন্টের রেট, বিভিন্ন রকমের ডেভেলপমেন্ট আছে আমাদের দেশে, সেই ডেভেলপমেন্ট রেটের তুলনায় যদি মুদ্রার দাম বা সরি দ্রব্যমূল্যের দাম যদি তার তুলনায় বেশি রেটে বৃদ্ধি পায়, তার মানে কি আমরা ওই দাম দিয়ে কেনার মতো রেটে ইনক্রিজ করতেছি না, আমরা ওই রেটে যাওয়ার মতো কি করতেছি না, ভ্যালু এডিশন করতেছি না। ওই সিচুয়েশনটাকে আমরা বলি কি, আমরা ওই সিচুয়েশনটাকে বলি হচ্ছে ইনফ্লেশনারি ইকোনমি। ইনফ্লেশন মানে হচ্ছে দ্রব্যমূল্যের দাম বৃদ্ধি পাবে। এইটা হচ্ছে প্রথম কথা, দ্রব্যমূল্যের দাম বৃদ্ধিটা হচ্ছে ইনফ্লেশন। এই দ্রব্যমূল্যের দাম বৃদ্ধি পাওয়ার মানে কি, মানে হচ্ছে আপনি আগে যে পণ্যটা 100 টাকায় কিনতে পারতেন, আজকে সেই পণ্যটা কিনতে আপনার 106 টাকা লাগতেছে। দ্যাট মিনস আজকে এই 106 টাকা দামে আপনি যে পণ্যটা কিনতেছেন সেটা আগে 100 টাকায় পাওয়া যেত। দ্যাট মিনস আজকে আপনার 106 টাকার ভ্যালুটা হচ্ছে 100 টাকা। তাইলে এই 100 টাকা কি 106 টাকার জায়গায় আছে, দ্যাট মিনস আপনার টাকার যে পারচেসিং পাওয়ার, সেই পারচেসিং পাওয়ারটা কমে গেছে। আগে 100 টাকায় যেটা কেনা যাইতো সেটা আজকে 100 টাকায় সেটা কেনা যাচ্ছে না। আগে 100 টাকায় যদি 1 কেজি কেনা যাইতো, এখন 100 টাকায় আপনি কতটুকু কিনতে পারবেন, 0.9 কেজি কিনতে পারবেন। অর্থাৎ টাকার পারচেসিং পাওয়ার কমে যাচ্ছে। এই টাকার পারচেসিং পাওয়ার কমাটাকেই বলা হয় টাকার ভ্যালু কমা। বুঝতে পারছেন? টাকার পারচেসিং পাওয়ার কমাটাই হচ্ছে টাকার ভ্যালু কমা। এবং এইটাই আবার ডিপেন্ড করে কিসের উপরে, আমরা যখন ফরেন এক্সচেঞ্জে চলে যাই, অর্থাৎ আমার টাকা দিয়ে আমি কয় ডলার কিনতে পারতেছি, হ্যাঁ আমার টাকা দিয়ে আমি কয় ডলার কিনতে পারতেছি, এইটা থেকেও আমার কি হয়, মুদ্রার ভ্যালুয়েশন সম্পর্কে একটা আইডিয়া আসে। আরেকটা সাইড ওই জিনিসের, এগুলো কিন্তু একটা সাইকেল, কেমন? তো এই জায়গাটাই হচ্ছে কি, এখানে বলছে 1000% হচ্ছে কি ইনফ্লেশন, অর্থাৎ মুদ্রা বৃদ্ধি মানে কোন একটা দ্রব্যমূল্য কত পার্সেন্ট রেটে বৃদ্ধি পাবে, 1000% বৃদ্ধি পাবে। কয় বছরে? এক এক বছরে। এই জায়গাটাতে আমাকে জানতে চাইছে তাহলে 2 বছর পরে ওই পণ্যটার দাম কত দাঁড়াবে। অর্থাৎ যে পণ্যটার দাম আজকে 6 টাকা, যদি 1000% ইনফ্লেশন বিদ্যমান থাকে, তাহলে 2 বছর পরে সেটার দাম কত দাঁড়াবে সেটা বের করতে হবে। ইনফ্লেশন কাজ করে কিসের মতো, ইনফ্লেশন ইজ আ কম্পাউন্ডিং ইফেক্ট। হ্যাঁ, ইনফ্লেশন হ্যাজ কম্পাউন্ডিং ইফেক্ট, অর্থাৎ আজকে এটার দাম 6 টাকা, কালকে যদি এটার দাম কত হয়, 8 টাকা হয়, এর পরের ইনফ্লেশনটা কার উপরে কাজ করবে, 6 টাকার উপরে নাকি 8 টাকার উপরে বলেন? 8 টাকার উপরে। 8 টাকার 8 উপরে। 8 টাকার টাকার উপরে। উপরে। তার মানে কি, এই যে ইফেক্টটা, ইন্টারেস্ট অ্যাড হওয়ার পরে তার উপরে যদি আবার ইন্টারেস্ট অ্যাড হয়, আমরা তাকে কম্পাউন্ডিং বলছিলাম না? তার মানে জি। এখানেও কি হচ্ছে, কম্পাউন্ডিং হচ্ছে। তাইলে কম্পাউন্ডিং হারে 2 বছর পর 1000% রেট অফ ইন্টারেস্টে 6 টাকার ভ্যালু কত দাঁড়াবে, অ্যামাউন্ট কত হবে, সেটা বের করলে কি 6 টাকা মূল্যটা 2 বছর পরে কত টাকা মূল্য গিয়ে দাঁড়াবে সেটা বের হবে না? আচ্ছা, জি বুঝতে পারছেন? তো আমরা জি এই স্যার। সূত্রটা দিয়েই ভ্যালুটা বের করছি, যেখানে পি এর মান 6, এন এর মান 2 এবং আর এর মান 1000। হুম, ক্লিয়ার? জি স্যার। জি স্যার। ওকে, এবার আসেন নাম্বার 10। সো নাম্বার 10, এটা এটা কোনো ম্যাথই না আসলে, বুঝতে পারছেন? এটা কোনো ম্যাথই না, ডাইরেক্ট শুধু ভ্যালু গুলো বসায় দেন। আমাকে জিজ্ঞাসা করছে কি, হাউ মাচ ইন্টারেস্ট, তাই না? তার মানে আই এর মান বের করতে হবে। আই এর মান, পি এর মান দেওয়া আছে কত, 4800, ইন্টু এন এর মান দেওয়া আছে কত, 2 ইয়ার্স 3 মান্থ। 3 মান্থ মানে কি বলেন, 3 মান্থ মানে হচ্ছে 1/4 ইয়ার, রাইট? জি তার জি মানে 2 প্লাস 1/4 ইয়ার ইন্টু 8.5 মানে কত, 8 দুগুণে 16 আর 1 17, 17/2। 2/2। এটা হচ্ছে রেট অফ ইন্টারেস্ট ডিভাইডেড বাই কত হবে, 100। এই 2 দিয়ে এটাকে কাটেন, কত হবে, 2400। আর এখানে হবে 4 দুগুণে 8 আর 1 9, 9/4। 4 দিয়ে এটাকে কাটলে হবে 600, এখানে 600, এখানে থাকবে 9, এখানে থাকবে 17। 100 দিয়ে 600 কে কাটলে হবে 6। দ্যাট মিনস আই এর মান হবে 6 ইন্টু 9 ইন্টু 17, অর্থাৎ টোটাল কত আসে বলেন? 51। 51 দুগুণে হচ্ছে 102, 102 ইন্টু 9, দ্যাট মিনস 9 দুগুণে 18, 8 হাতে 1, বাস 9 দুগুণে 18, 8 লিখছি। এখানে বলেন তো আমার অ্যান্সারের কোনটার ইউনিট ডিজিট 8 আছে? সি তে। সি তে। সি তো অ্যান্সার সি হবে। আমার কি ফুল ক্যালকুলেশন করার আর দরকার আছে? আমি শুধু ইউনিট না। ডিজিটটা জানলেই তো আমার না হয়ে যাচ্ছে, স্যার। কারণ আর কোনোটাতে 8 নাই। বাট একটু মনে রাখবেন, যদি আরো কোনো একটা অপশনে 8 থাকতো তাহলে আমরা ফুল ক্যালকুলেশনটা করতাম। ঠিক আছে, জি স্যার। বলেন মারুফা, বুঝতে পারছেন আপনি? জি স্যার, বুঝতে পারছি, কিন্তু স্যার এত দ্রুত তো ক্যালকুলেশন করতে পারি না। ওকে, ছোটবেলায় হাঁটতে পারতেন একদম যখন জন্মাইছেন তখন? না। আজকে পারেন তো নাকি?
ইউ হ্যাভ টু বিলিভ ইন দ্য প্রসেস। হ্যাঁ, কিছু কিছু জিনিস আছে, এটা আপনাকে প্রসেসের উপর বিলিভ রাখতে হবে। আমি একদম সত্যি কথা বলি, আই এম নট মেকিং দিস আপ, বাট ইয়েস ইটস ট্রু। ক্লাস 6-এ থাকতে আমি ম্যাথ পরীক্ষাতে পাইছিলাম 32, এন্ড আপনারা জানেন যে পাস নাম্বারটা 33-এ হয় জেনারেলি। আমাদের স্কুল আরেকটু আধুনিক ছিল, তাই তারা পাস নাম্বার বলতো 40-এ। সো ইট ওয়াজ আ ফেইল মার্ক, ক্লাস 6। এন্ড এটা ধারণাও করছিল অনেকে যে আমি জীবনে কোনো সময় সায়েন্স পড়তে পারবো না। কেন? বিকজ আমি ম্যাথে ফেল করতেছি ক্লাস 6-এ, সায়েন্স তো পড়ার কোনো অর্থ নাই, তাই না? বাট আমি নিজের লাইফ থেকে একটা জিনিস দেখছি, পৃথিবীতে কেউ, একটা মানুষও না, গুটি কয়েক মহামানব ছাড়া পৃথিবীতে কেউই ম্যাথমেটিক্সে জন্ম থেকে ভালো না। যারাই ম্যাথে ভালো তারা করতে করতে ভালো, ঠিক আছে? এবং এই যে একটা কথা, এটা আমাকে আমার এক টিচার বলছিল, আমার বাসায় এসে ভাইয়া পড়াইতো। সে বলছিল যে ম্যাথ পারার দরকার নাই, ম্যাথ বোঝার দরকার নাই, তুমি খালি যে কয়টা ম্যাথ বোর্ড বইয়ে আছে এগুলা চোখ বন্ধ করে 10 বার করে প্র্যাকটিস করবা। দেখা করো না দেখা করো, আই ডোন্ট মাইন্ড, 10 বার তুমি প্র্যাকটিস করবা। এবং সে আমাকে দিয়ে এটা করাইতো। এবং এই প্র্যাকটিস করতে করতে আই রিভিল দ্য ইনার বিউটি অফ ম্যাথ। আমি তখন বুঝতে পারছি আসলে কোন ঘটনা কেন ঘটতেছে, কিভাবে ঘটতেছে। এবং নট অনলি আমি সায়েন্সে পড়ছি, আমি ইঞ্জিনিয়ারিংও পড়ছি, আমি দেশের সবচাইতে ভালো জায়গা থেকে এমবিএ করছি, আমি এখন দেশের সেন্ট্রাল ব্যাংকে চাকরি করি। কোনো কিছুই আটকায় নেই লাইফে, বুঝতে পারছেন? বাট ইয়েস, ওইটা আমি ছোট বয়সে করছি, তাই আমার এফিসিয়েন্সি ভালো ছিল। আপনি এখন করতে গেলে আপনার এফিসিয়েন্সি হয়তো বা ছোটবেলার মতো থাকবে না, তো হোয়াট? ছোটবেলায় আমার যে কাজটা করতে 1 ঘন্টা লাগতো, এখন নিলে সেই কাজটা করতে আমার 3 ঘন্টা লাগবে, আমি 3 ঘন্টা করব, তাইলে তো হবে নাকি? বাট প্লিজ, যে কাজটা করবেন না কখনো সেটা হচ্ছে, একটা অঙ্ক করার সময় আমরা অনেক সময় এই কাজগুলো করি, অঙ্কটা তো মিলবেই, আমি তো সূত্রে বসাই ফেলছি, এটা তো করা যাবেই, ক্যালকুলেশনটা আর বাসায় করলাম না। এইটা করবেন না আপু কখনো। ক্যালকুলেশনটা করবেন, কমপ্লিট করবেন ম্যাথটা, একদম যেখানে যেখানে ক্যালকুলেশন করা দরকার করবেন, দরকার হলে দিস্তার পর দিস্তা খাতা নষ্ট করেন, কোনো অসুবিধা নাই। অঙ্ক যখন বড় বড় করে লিখতে পারবেন, তারপরে আস্তে আস্তে অঙ্কর জায়গা কমাইতে পারবেন, কারণ আগে ওই অঙ্কটা আপনার ব্রেইনে ম্যাপ হিসেবে সেট করতে হবে তো, বুঝতে পারছেন? এইটা কখনো করবেন না, ক্যালকুলেশন স্কিপ করবেন না, কোনো অঙ্ককে স্কিপ করবেন না। একই রকমের অঙ্ক আরেকবার করলাম, একই রকম অঙ্ক নাই, একই অঙ্ক 2 বার করব, কিন্তু আমি আমার অঙ্কটা যতক্ষণ পর্যন্ত আমার এটাতে স্পিড না আসতেছে, যতক্ষণ পর্যন্ত আমার কনফিডেন্স গ্রো না করতেছে, আমি প্র্যাকটিস থামাবো না। এবং একটা সময় আপনি নিজেই দেখবেন, আপনি এই জিনিস কখনো বুঝতে পারবেন না এমনিতে, হঠাৎ করে একদিন দেখবেন যে ম্যাথে আপনার যে একটা প্রবলেম ছিল, আগের মতো প্রবলেম আর টের পাচ্ছেন না। অঙ্ক দেখলে বুঝতে পারতেছেন কিভাবে করতে হবে। দৈবাৎ 20-25টা অঙ্ক পরে একটা দুইটা অঙ্কে আপনি আটকাচ্ছেন, কোনো কোনো সময় গিয়ে দেখবেন যে 50টা অঙ্কের মধ্যে আটকান নেই। এবং যে প্রশ্নই দেখবেন আপনি বুঝতে পারবেন যে এই অঙ্কটা কিভাবে করতে হবে, আপনার ব্রেইনের ভিতরে অঙ্কটা করা হয়ে যাবে, জাস্ট খাতায় করা বাকি থাকবে। এই সিস্টেমে আপনি যখন চলবেন, এই আউটকাম এক সময় আসবে, বাট কখনোই এই আউটকাম একবারে আসবে না। জিমে যখন আমরা গিয়ে ব্যায়াম করি, একদিন ব্যায়াম করলেই আমরা কেউ 6 প্যাক দেখতে পাই না, বাট একই কাজ দিনের পর দিন করতে করতে এক সময় দেখা যায় যে আমাদের বডির মাসেল গুলা গ্রো করছে। এইটাও তাই, সব সাবজেক্ট তাই। ভোকাবুলারি পড়তেছেন, 3-4 দিন পর পর পড়া জিনিসটা একবার রিভাইজ করেন, আবার রিভাইজ করেন, আবার রিভাইজ করেন, এভাবেই দেখবেন আস্তে আস্তে ব্রেইনের ভিতরে স্থায়ী মেমোরি তৈরি হবে। জিকে এর একটা চ্যাপ্টার আপনি পড়তেছেন, কিছুদিন পর পর রিভাইজ করেন, একই জিনিস বারবার পড়েন, লিখেন, ট্রান্সলেশন প্রতিদিন অল্প অল্প করে করেন, দেখবেন এইভাবেই আস্তে আস্তে আপনার অভ্যাসটা গ্রো করবে, যে অভ্যাসটা আপনাকে পরীক্ষায় পাশ করাবে। কোনো রিটেন মানুষ জ্ঞান দিয়ে পাশ করে না, অভ্যাসে পাশ করে। যখন একটা রিটেন পরীক্ষা দিতে দিতে যখন মানুষের অভ্যাস হয়ে যায়, তখন দেখবেন তারা রিটেনে কখনো ফেল করে না। এমন না যে তাদের নলেজ খুব বাড়তেছে, তা না, বাট যেটা অভ্যাস হয়ে গেছে এখন পরীক্ষা দেওয়ার, ওই অভ্যাসেই দেখা যায় যে তারা টিকতে থাকে। কারণ আপনারা সবাই গ্রাজুয়েট তো, আপনারা তো কেউ অশিক্ষিত না। শিক্ষিত মানুষ যখন, এই শিক্ষিত মানুষের মাথার ভিতরে যখন প্ল্যান গুলা মানে স্ট্রং হয়, যখন তাদের প্র্যাকটিসটা ভালো হয়, আপনাদের আটকাবে কি? আপনাদেরকে কেউ আটকাইতে পারবে না তখন। বাট ওই পর্যায় পর্যন্ত নিজেকে নিয়ে যাওয়ার গুরু দায়িত্বটা নিজেদের ঘাড়েই রাখতে হবে, বুঝতে পারছেন? প্রসেসে বিলিভ করেন, ডেফিনেটলি এই প্রবলেম আপনাদের থাকবে না। ক্যালকুলেশন স্পিড এমন একটা জিনিস, এটা করতে করতে ভালো হবেই আপনাদের। কোনো শর্টকাট টেকনিকও নাই এখানে, কোনো আচমকা কোনো একটা জাদুকরি কিছুও নাই।
এটা আপনি ম্যাজিক এখানে, হ্যাঁ, আপনার ভিতরেই ম্যাজিকটা উৎপন্ন হবে। হ্যাঁ, দেখেন 10 নম্বর ম্যাথটা সবাই কি ক্লিয়ার কিনা বলেন, বুঝতে পারছেন? এইখানে যতগুলো অঙ্ক আমি আজকে করতেছি সব অঙ্কগুলো আপনারা আরেকবার নিজেরা প্র্যাকটিস করবেন কিন্তু, হ্যাঁ, প্রতিটা অঙ্ক। ওকে স্যার। ভাইয়া ওকে, 9টা দেখেন, কিভাবে আসলো? সরি 9, 9 ওইটা কিভাবে আসলো? মানে হ্যাঁ ক্যালকুলেশনে বলেন। কাটাকাটি সবই বুঝছি, কিন্তু ওই যে উপরে যে 9 আসছে না, সেটা কিভাবে আসছে? হ্যাঁ, আগের অঙ্কে 10। এখানে 9 কিভাবে আসছে এটা হ্যাঁ, আমরা ওই যে একটু 9। হিসাব করছি। এই যে 2 + 1/4 লসাগু করলে 4 দুগুণে 8 প্লাস 8 1 এটা 9 9 আসবে না? ও আচ্ছা, লসাগু করে। ঠিক আছে, হ্যাঁ হ্যাঁ বুঝতে পারছেন? হ্যাঁ। ওকে, নাম্বার 11 দেখেন, দেখেন বলছে কি দেয়ার ইজ 60% ইনক্রিজ ইন অ্যান অ্যামাউন্ট ইন 6 ইয়ার্স অ্যাট সিম্পল ইন্টারেস্ট। অর্থাৎ 6 বছরে সিম্পল ইন্টারেস্টে একটা অ্যামাউন্ট 60% বাড়ছে। ঠিক আছে, হোয়াট উইল বি দ্য কম্পাউন্ড ইন্টারেস্ট অফ টাকা 12,000 আফটার 3 ইয়ার্স অ্যাট দ্য সেম রেট? একই রেটে কম্পাউন্ড ইন্টারেস্টটা কত হবে 12,000 টাকার উপর? এখন আপনাদেরকে আমি একটা ছোট টেকনিক বলি, এখানে থেকে আমার কিছু বের করার দরকার নাই, আমি জাস্ট যেটা করব সেটা হচ্ছে, দেখেন সিম্পল ইন্টারেস্ট কি প্রতি বছর সেম আসে না আপু ভাইয়া যারা আছে? মারুফাকে জিজ্ঞাসা জি করতেছি, স্যার। মারুফা আপনিই বলেন, জি জি স্যার। সিম্পল ইন্টারেস্ট কি প্রতি বছর সেম আসে না? জি জি স্যার। তাহলে 6 বছরে যদি 60% আসে তাহলে প্রতি বছরে 10% করে আসছে কিনা বলেন? 10 জি 10 স্যার। করে দিচ্ছি। জি বলেন 6 বছরে যেটা 60% হয়েছে সেটা প্রতি বছরে কয় পার্সেন্ট হয়েছে বলেন? 10% না? জি স্যার 10%। 10%। তার মানে এইটাই কি রেট অফ ইন্টারেস্ট কিনা? প্রতি বছরে যে পার্সেন্টেজটা বাড়ে সেটাই তো রেট অফ ইন্টারেস্ট, ঠিক কিনা? জি স্যার। কিন্তু স্যার এখানে জি আমরা স্যার। বুঝবো এখানে 6 কিভাবে যে বছরের এটা মানে ইন্টারেস্ট 6 বছরে মিলায়ে 60% বলতেছে নাকি প্রতি বছরে 60% বলতেছে? না না না, ইন 6 ইয়ার্স বলা মানে কি 6 জি বছরে 60% ইনক্রিজ করছে, বাংলাটা করলেই কিন্তু বুঝতে পারতেছেন। হ্যাঁ একটা অ্যামাউন্ট সরল সুদে 6 বছরে 60% বেড়েছে। 6 বছরে 60% বাড়লে 1 বছরে কয় পার্সেন্ট বাড়বে বলেন? 10%। 10%। 10%। তাহলে এটাই রেট অফ ইন্টারেস্ট হবে। তার মানে কম্পাউন্ড ইন্টারেস্টটা কত হবে? কম্পাউন্ড ইন্টারেস্ট হবে পি ইন্টু, মানে 12,000 ইন্টু 1 প্লাস আর এর মান হবে 10 ডিভাইডেড বাই 100 টু দি পাওয়ার 3 মাইনাস 12,000, রাইট? কম্পাউন্ড ইন্টারেস্ট বলছে তো, তাহলে অ্যামাউন্ট থেকে প্রিন্সিপালটাকে বাদ দিতে হবে না? জি স্যার। জি স্যার। সো 12,000 ইন্টু 1 প্লাস এটা কত 1/10, তার মানে 11/10 ইন্টু 11/10 ইন্টু 11/10 মাইনাস 12,000। তো 10 10 10 কত হয়? 1,000, বা 1,000 দিয়ে 12,000-কে কাটলে হবে 12। দ্যাট মিনস 12 ইন্টু 11 ইন্টু 11 ইন্টু 11 মাইনাস 12,000, ঠিক কিনা? জি স্যার। এবার আমি আপনাদেরকে একটা টেকনিক বলি, শুনেন। এই অঙ্কটারও টেকনিক। এখন আপনাদের মনে হইতে পারে এই ক্যালকুলেশন করা তো অনেক ডিফিকাল্ট হবে, তাই না? জি স্যার। জি স্যার। জি করবোই না, স্যার। এই ক্যালকুলেশন আমরা করবো না আসলে, বুঝছেন? আমরা যেটা করবো সেটা হচ্ছে, দেখেন এই একের সাথে 1 গুণ করলে কত আসবে? ইউনিট ডিজিট 1। আবার এই একের সাথে 1 গুণ করলে ইউনিট ডিজিট 1। এই একের সাথে গুণ করলে টোটাল যেটা গুণফল আসবে তার ইউনিট ডিজিট কত আসবে? 2 2, তাই না? টোটাল গুণফলটার ইউনিট ডিজিট আসবে 2, আর এদিকে আছে কত 12,000, এটার ইউনিট ডিজিট কত? 0। এবার বলেন প্রথম বিয়োগটা কার থেকে কার হবে? ইউনিট ডিজিট থেকে ইউনিট ডিজিটের বিয়োগ হবে না? হুম। আর বিয়োগ করলে কত আসবে? 2 থেকে 0 বিয়োগ করলে আসবে 2। 2। এটা আমার অ্যান্সার হবে, সেটার ইউনিট ডিজিট কত হবে? 2 হবে। 2 এবার আপনি অপশনে দেখেন কোনটার ইউনিট ডিজিট 2 আছে? সি তে সি। অ্যান্সার হবে সি। আমি কি বুঝাইতে পারলাম বলেন? জি স্যার। জি স্যার। জি স্যার। ক্লিয়ার সবার কাছে? সো এই অঙ্কের জি প্রথম স্যার। টেকনিকটা আমরা অ্যাপ্লাই করেছি কোথায়? এই যে 60% ইনক্রিজ ইন 6 ইয়ার্স, তাহলে 1 বছরে ইনক্রিজ কত? 10%। তাহলে এটাই হচ্ছে রেট অফ ইন্টারেস্ট। এখন এই রেট অফ ইন্টারেস্টটাই যদি কি হয় কম্পাউন্ড ইন্টারেস্টে আসে, তাহলে 3 বছরে কম্পাউন্ড ইন্টারেস্ট কত আসবে? অ্যামাউন্ট থেকে প্রিন্সিপাল বাদ দিলাম,
আমার ভ্যালু এখানে আসলো যেটা তার ইউনিট ডিজিট 2 আসবে, আর এখানে প্রিন্সিপালের ইউনিট ডিজিট 0। তো আমার যেটা ইন্টারেস্ট আসবে তার ইউনিট ডিজিট 2 হবে। আমি অপশন থেকে দেখলাম ইউনিট ডিজিট 2 আছে একমাত্র সি তে, অ্যান্সার হবে সি। এখানেও সেম কথা, যদি আপনার একমাত্র অপশন এটা না থাকতো যে যেটাতে ইউনিট ডিজিট 2 আছে, ধরেন 3টা অপশন আছে যেখানে ইউনিট ডিজিট 2, ইন দ্যাট কেস আমাদের এই ক্যালকুলেশনটা করতে হইতো। বোঝা গেল? জি স্যার। জি স্যার। ওকে, এবার আপনাকে যদি আমি এই ক্যালকুলেশনটা করতে বলি, যে যদি অ্যাকচুয়ালি আপনার ক্যালকুলেশনটা করা লাগতো তাহলে আমরা কি করতাম? দেখেন, এটা করার না একটা বক্স টেকনিক আছে, হ্যাঁ, বের করার। আমি এটাকে বক্স টেকনিক বলি। সেটা হচ্ছে, দেখেন প্রিন্সিপালটা কত? 12,000, রাইট? এটা হচ্ছে ইন্টারেস্ট, ঠিক কিনা? আর এটা হচ্ছে ইয়ার, রাইট? বলেন এটার উপরে ইন্টারেস্ট আসবে কত পার্সেন্ট রেটে? 10% হারে না? 10%। তাহলে 12,000-এর উপর 10% মানে ইন্টারেস্ট কত টাকা আসবে প্রথম বছর? 1200। 1200 টাকা। এখন দেখেন পরের বছর প্রিন্সিপালটা কি হয়ে যাবে? 12,000 টাকা প্লাস 1200 টাকা। তাহলে এই দুইটার উপরেই তো 10% হারে আসবে। 12,000 টাকার উপরে আসবে কত? 1200 টাকা 10%-এ। আর 1200 টাকার উপর আসবে কত? 120 টাকা, ঠিক কি? 120। জি তাহলে স্যার। দুইটা মিলে কত হয়? 1320। 300। তাহলে এর পরের বার আবার আমার 1320-এর আসবে উপর কত? 1320-এর উপর 1320। এর 12,000 উপর প্লাস আবার 1320 12,000-এর উপর 10% 12,000 প্লাস প্লাস 1320। প্লাস 1320। প্লাস কি 1320 শুধু? কেন, এটা আছে না, এগুলা তো 1200 এখন আসবে, তারপর ভিতরে তো আছেই। আরো 1200 প্লাস 1320, ঠিক কিনা? টোটাল তাহলে কত আসতেছে বলেন? এই এটার উপরে আসবে 1200, 1200-এর উপরে 1200। আসবে 120। আর স্যার এটা তো তাহলে যে ম্যানুয়ালি করার মতো হয়ে গেল। হ্যাঁ, ম্যানুয়ালি, যখন কিন্তু ক্যালকুলেশনটা ইজি, তাই না? 10% করে করে করতে গেলে এগুলো আলাদা আলাদা করে বের করাটা ইজি আর না? জি মানে জি একসাথে স্যার। বের করতে গেলে তো একটু সমস্যা হয়ে যায়। বুঝতে পারছেন? এই জিনিসটা হচ্ছে একটু বের করাটা ইজিয়ার, হ্যাঁ। তো এইখানে আপনি যদি খেয়াল করেন তাহলে দেখবেন কি 1320-এর উপর আরো কত আসবে? 1320-এর উপর আরো আসবে 132, ঠিক 132। না? নাকি? 132। জি স্যার। এবার তাইলে আপনারা খেয়াল করে দেখেন টোটাল কত আসতেছে। 1400 টোটাল এইখানে আমাদের ইন্টারেস্টটা কত আসতেছে বলেন তো? দেখেন এই যে 1200 1200 1200, এই তিনটা তো ফিক্সড, রাইট? জি স্যার। এখানে আসতেছে 120, এখানে 120 আরো 132, তাহলে কত হয়? 100 100 100 300 340 372। দ্যাট মিনস 3600 প্লাস 372 কত হলো টোটাল? 3972 টাকা। এইটাই ইন্টারেস্ট হিসেবে আসবে না? জি স্যার। বলেন। জি স্যার। জি স্যার। বুঝতে পারছেন? এই টাইপের ক্যালকুলেশন গুলো না, মানে আমি যদি দেখছি কি আপনার একটু জায়গা বেশি লাগলো, ক্যালকুলেশনটা কিন্তু ইজিয়ার। আমি এক লাইনে বলে দিতে পারতেছি ভ্যালুটা কি আসবে, হ্যাঁ। তো এইভাবে আপনারা কি করতে পারেন, একটু বাসায় প্র্যাকটিস করে দেখতে পারেন। একবার অভ্যাস হয়ে গেলে এই মেথডটাও কিন্তু পরীক্ষাতে অনেক হেল্প করে। এখানে আমাদের ক্যালকুলেশন করা লাগে নাই কেন? কারণ ইউনিট ডিজিট একটাতেই 2 ছিল, আমি 2 পেয়েছি একটাতেই, এর আমার অ্যান্সার হয়ে গেছে। বাট কোনো কোনো অঙ্কে কিন্তু একাধিক অপশন থাকবে 2 দিয়ে, তখন তার আপনি এটা করতে পারবেন না, তখন আপনাকে ক্যালকুলেশন করতে হবে, হ্যাঁ। তো এইভাবে আপনারা একটু ক্যালকুলেশনটা বাসায় প্র্যাকটিস করে দেখবেন। সবাই ক্লিয়ার কিনা বলেন? 11 নম্বর। জি স্যার। বাহাত্তরটা কিভাবে আসলে একটু বলবেন? সরি, মানে লাস্টে 3600 যোগ বুঝলাম যে 3 বারং 3600, 372টা কাটাকাটি করে কিভাবে আসবে? 120, টোটাল 120 3600 পর এবং যে 372 132। যোগ দিচ্ছেন, এই 372টা। এই 120 120 240, আচ্ছা। 240 আর 100 কত? 340, 340-এর 72 কত? 372। ও, বুঝতে পারছেন? আপু আবারও দেখেন, রেড মার্কটা খেয়াল করেন, এখানে এই 1200 1200 1200 তিনটা মিলে কত হইলো? 3600। এইখানে ছিল কত? 120। এইখানে আছে আরো 120, দুইটা যোগ করলে কত হবে? 240। এখানে আছে আরো 172, 240-এর সাথে 172 যোগ করলে কত হবে? 372 হবে না? হ্যাঁ, সরি 72 না, 32 আছে, সরি। 132 ওখানে। 240-এর সাথে 132 যোগ করলে 372 হবে। এই হ্যাঁ, 372 এই 32-এর সাথে এক্সট্রা অ্যাড হবে।
বুঝতে পারছো? ওকে, সো কত আসলো? 3972। ওকে জি স্যার। ওকে, 11 নাম্বার তার একটা জিনিস জানার ছিল। বলেন। স্যার এটা একটু এই ম্যাথের মতোই বাট একটু ডিফারেন্ট। তো কথাটা হচ্ছে যে সেম অ্যামাউন্ট সেম ইয়ার সেম ইন্টারেস্ট রেটে কম্পাউন্ড ইন্টারেস্ট আর সিম্পল ইন্টারেস্টের মধ্যে পার্থক্য চাইলে এর জন্য কি কোনো শর্টকাট আছে? আছে, স্যার এটা কিন্তু যদি একটু সেই বলতেন। শর্টকাটটা, হ্যাঁ সেই শর্টকাটটা শুধুমাত্র 2 ইয়ার্স এর ইন্টারেস্ট, মানে 2 ইয়ার্স এর ডিফারেন্স এবং 3 ইয়ার্স এর ডিফারেন্সের জন্য প্রযোজ্য। এই দুইটা ছাড়া আর কোনোটা শর্টকাট নাই। হ্যাঁ, 2 বছর এবং 3 বছরের যে ডিফারেন্স সেটা চাইলে সূত্র দিয়ে বের করা যায়, বাট সূত্রগুলো অ্যাবসলিউটলি ইম্পেরিক্যাল। হ্যাঁ, এগুলা ভুলে যাওয়ার চান্স আছে। তারপরে আমি এটা লিখে দিব, আমি বাকি অঙ্কগুলো একটু দেখে আসি ভাই, তারপরে আমি যেটা লিখে দিচ্ছি। আমি ইচ্ছা করে এটা শিখাই না, কারণ এটা শিখানোর পরে স্টুডেন্টরা মনে করে কি এইটা দিয়েই করবে, এবং দেখা যায় কি ওইটা দিয়ে করার চাইতে এমনিতে ম্যানুয়ালি করলে তার চেয়ে তাড়াতাড়ি হয় এবং তার চাইতে নিখুঁত ভাবে হয়। এই জন্য তারপরে আপনি যেহেতু প্রশ্ন করেছেন আমি এটা লিখে দিব, বাট তার আগে আমি একটু পরের অঙ্কটা দেখে আসি আগে। আচ্ছা স্যার। ওকে, দেখেন নাম্বার 12 বলতেছে এ ম্যান হ্যাজ 100 balls, 50 red and 50 black. ওকে, 50টা রেড 50টা ব্ল্যাক। সে 48টা ইচ সেল করে দিছে, অর্থাৎ রেড থেকেও 48টা সেল করে দিছে, এখান থেকেও 48টা সেল করে দিছে। ব্ল্যাকটা সেল করছে কততে? 20% লসে, এবং রেডটা সেল করছে 20% প্রফিটে। ঠিক আছে, তার নেট প্রফিট বা লস কত? তার নেট প্রফিট বা লস কত? ব্ল্যাক সেল করছে কততে? 20% লসে, এবং রেড সেল করছে 20% প্রফিটে। তাহলে তার নেট প্রফিট অথবা লস কত? কিভাবে করা যাবে বলেন, ভাবেন একটু, এই অঙ্কটা নিয়ে একটু ভাবেন যে কিভাবে হতে পারে। প্রবলেম তো বলছেন এটা রূপা, তাহলে বাকি জি। যারা ক্লাসে আছেন আপনাদের এই অঙ্কে প্রবলেম হয় নাই অ্যাকর্ডিং টু দ্য স্ট্যাটিস্টিক্স। আপনারা তাহলে বলেন কিভাবে করছেন। দেখেন ভুল বললে কিন্তু কোনো সমস্যা নাই। হ্যাঁ, আমাদের রিভিউ ক্লাসগুলো আমরা কিন্তু একটু মানে শেয়ার করব, আইডিয়া গুলো শেয়ার করেন। স্যার বুঝতে পারছি না। ব্ল্যাক গুলোকে সে সেল করছে 20% লসে, আর রেড গুলোকে সে সেল করছে 20% প্রফিটে। তাহলে ওভারঅল তার লস হবে কত টাকা? একটা বারও এখানে একটু চিন্তা করে বলেন তো, এই প্রশ্নে কোথাও টাকা দেওয়া আছে? না না। স্যার। এই প্রশ্নটাই তো সবার আগে করবেন আপনারা, যে কোথাও টাকার কথা বলা নাই, অ্যান্সার টাকায় কেমনে আসলো? সেটাই তো। তাহলে কি অ্যান্সার ভুল আছে? না, এটা শোনেন, মানে এটা সংখ্যা আছে, প্রশ্নে সংখ্যা থেকে একটা ভুল টাকায় আছে, রূপান্তর করা যায়। প্রশ্নে একটা ভুল আছে, সে হচ্ছে হি সেলস ইচ ফর টাকা 48, এইটা দেওয়া আছে টাকায়। বুঝতে আচ্ছা। পারছেন? হুম। প্রতিটা সে 48 টাকায় সেল করছে, এই অ্যামাউন্টটা স্যার হচ্ছে টাকা। স্যার বুঝতে তাহলে পারছেন? 2 টাকা লস। স্যার প্রত্যেকটায় 2 টাকা করে লস হবে। 50-এ 2 টাকা লস, মানে 2/50 গুণ 100, এটা করে দিলেই তো স্যার এখানে অ্যান্সার তো বেরিয়ে যাবে। এখানে তো 50 টাকা লস টাকায় আপনি এখানে তো বলতেছেন তার 50-এর উপর কোনো বেশি। কথাই এর কথা আসে নাই। বলেনি, এটা তো সংখ্যা বলেছে। 50টা 50 তো তো টাকা পিস না, এইটা। এটা পিস। 50টা, হ্যাঁ, আর এটা হচ্ছে 50টি। মানে এগুলা হচ্ছে কি, নাম্বার অফ রেড বলস হচ্ছে 50, নাম্বার অফ ব্ল্যাক বলস হচ্ছে 50। হ্যাঁ, 48টা হচ্ছে টাকা। এই জায়গাতে প্রশ্নটাতে একটা ভুল আছে। ঠিক আছে,
এটাও বলি যে এই অঙ্ক হচ্ছে আপনাদের ওয়েবসাইট থেকে নেওয়া অঙ্ক, ওই কি বলে ব্রেইনলি বা হচ্ছে জিম্যাট ক্লাব এগুলো থেকে যদি প্রশ্নগুলো নেওয়া হয় মাঝে মধ্যে ওই কিছু এরকম ভুল হয়, হইতে পারে। বাট আপাতত আপনারা যে জিনিসটা বলবেন সেটা হচ্ছে এই যে জিনিসটা আসলো এখানে আমাদের অ্যান্সার তাইলে কত হবে, এইটা হলো আমরা এখন বের করতে চাই। তাহলে দেখেন প্রতিটা বল যদি সে 48 টাকা করে সেল করে তাহলে ব্ল্যাক বলে তার লস হয় 20%, তাই না? ব্ল্যাক বলে লস 20% হওয়া মানে কি 48 টাকাটা হচ্ছে 80% অফ কস্ট, তাই না? জি স্যার। ব্ল্যাক বলের যে খরচ তার 80% কি 48 সেলিং প্রাইসটা। তাহলে ব্ল্যাক বলের জন্য তার ওভারঅল কস্টটা কত হবে? ব্ল্যাক বলের জন্য তার কস্ট হবে 48 ডিভাইডেড বাই 0.8, অর্থাৎ 480 ডিভাইডেড বাই 8 ভাগ করলে কত হবে 60, অর্থাৎ 60 টাকা। অর্থাৎ এক একটা ব্ল্যাক বলের প্রাইস কত? এক একটা 60 ব্ল্যাক টাকা। বলের প্রাইস হচ্ছে 60 টাকা। এবং রেডেরটার ক্ষেত্রে কি হবে 120% বা 1.2 অফ রেড বলের কস্ট, এইটা হচ্ছে 48। তাহলে এক একটা রেড বলের কস্ট কত হবে 48 ডিভাইডেড বাই 1.2, অর্থাৎ 480 ডিভাইডেড বাই 12, 12 দিয়ে কাটলে 4, 40, অর্থাৎ 40 টাকা, ঠিক কিনা? স্যার জি। বুঝিনি। আচ্ছা আপনারা একটা জিনিস একটু চিন্তা করেন, আমার এখানে বলছে কি, আমি একটু ডিটেইল করি। হ্যাঁ, 100টা বল আছে কার কাছে, এ ম্যান, তার ভিতরে 50টা কি 50টা হচ্ছে রেড আর 50টা কি ব্ল্যাক, ব্ল্যাক। নাকি? জি স্যার। এখন বলতেছে প্রত্যেকটা বল সে বিক্রি করছে কত টাকায়? 48 48 টাকায়। টাকায়। তার মানে এক একটা বলের সেলিং প্রাইস কত 48 টাকা। টাকা। এখন আপনারা দেখতেছেন যে এই ব্ল্যাক বলের ক্ষেত্রে 48 টাকায় বিক্রি করার জন্য কি হয়েছে 20% লস হয়েছে, জি। আর রেড বলের ক্ষেত্রে কি হয়েছে 20% লাভ। লাভ হয়েছে। তাহলে 48 টাকাটা কি 20% প্রফিটে সেলিং প্রাইস হচ্ছে 48 টাকা রেড বলের ক্ষেত্রে, আর 20% লসে সেলিং প্রাইস হচ্ছে ব্ল্যাক বলের ক্ষেত্রে, ঠিক কিনা বলেন? জি স্যার। তাহলে 20% প্রফিট মানে কি, আমি যদি ধরে নেই যে এক একটা রেড বলের 120। কস্ট কত, এক একটা রেড বলের কস্ট হচ্ছে 100 টাকা, তাহলে এটা কত 120 টাকা, 120। ঠিক কিনা? তাহলে 120 সমান সমান কত 48। আর 48। এই ক্ষেত্রে কত আসতেছে বলেন তো, 50টার মানে এইগুলার এক একটা 20% লস, তার মানে কত, এইটার কস্ট 80। যদি 100 টাকা হয় 80। তাহলে 80-র দাম হচ্ছে কত, 80-র দাম হচ্ছে 48। 48। তাহলে এইখান থেকে আমরা যদি এখন বের করি যে ওর প্রাইসটা কত আসবে বলেন তো, ওর প্রাইস আসবে কত, তাহলে ওর কস্ট কত 120 যদি সেলিং প্রাইস হয় কস্ট কত 100 টাকা, 120-এর দাম 48 হইলে 100 টাকার দাম কত 48 বাই 120 ইন্টু কত 100। 100। আর 100। 80 টাকার দাম 48 টাকা হইলে 100 টাকার দাম কত হবে 48 বাই 80 ইন্টু 100, ঠিক কিনা বলেন? আমরা এখান থেকে ব্ল্যাক বলের কস্ট আর রেড বলের কস্ট বের করে নিতে পারি না? 0 0 জি কাটা স্যার। 4, 4 10 40 টাকা, অর্থাৎ রেড বলের কস্ট কত 40 টাকা, আর এটার কস্ট কত হবে 6 10 60 টাকা। অর্থাৎ এক একটা ব্ল্যাক বলের কস্ট হচ্ছে 60 টাকা, এক একটা রেড বলের কস্ট কত 40 টাকা। 40 টাকা। টোটাল কস্ট কত, টোটাল কস্ট কত বলেন? তার মানে এক একটার 100 দাম টাকা। যদি 40 টাকা হয়, এক একটার দাম 40 টাকা হইলে টোটাল 50টার দাম কত, 50টার দাম হচ্ছে কত হবে 4 5 20 মানে 2000 টাকা। আর এক একটার দাম যদি 60 টাকা হয় তাহলে টোটাল কস্ট মানে টোটাল সেলিং প্রাইস মানে কস্ট কত আসবে 3000 টাকা। 3000। তার মানে ব্ল্যাক বলের কস্ট হচ্ছে 3000 টাকা, আর রেড বলের কস্ট কত, রেড বলের কস্ট হচ্ছে 2000। 2000 টাকা। তাহলে টোটাল কস্ট কত হবে, 5000। টোটাল কস্ট হবে 5000 টাকা। আর সে টোটাল সেলিং প্রাইস কত পাবে, 100টা বল প্রত্যেকটা যদি সে বিক্রি করে 48 টাকা করে তাহলে সে টোটাল সেলিং প্রাইস বাবদ কত টাকা পাবে 4800 টাকা, নাকি? জি। জি। তাহলে তার তার মানে টোটাল লস সেলিং 200। প্রাইস কত 4800 টাকা। তাহলে কি আসলো টোটাল এখান থেকে আসলো কত 200 টাকা, লস 200। লস আসলো 200 টাকা, অর্থাৎ এ হইলো 200। বুঝতে পারছেন? জি স্যার।
এবার এখন বুঝতে এই পারছি। অঙ্ক তো আমরা এত বড় করে করব না পরীক্ষাতে, হ্যাঁ, এটা তো আমি আপনাদেরকে বোঝানোর জন্য বললাম যে কি কি আসতেছে। এগুলো আমরা করব কিভাবে? খুবই সিম্পল। দেখেন, আমি যদি 20% লসে সেল করি, তাহলে দেখেন আমার টোটাল 50% বলা আছে না এখানেও, 100টার জি স্যার, 50টা, এটা 50টা, তাহলে আমি এক একটা বিক্রি করতেছি কত টাকায়? 48 টাকায়, ঠিক কিনা? 48, জি এদের অর্ধেকটা আমি বিক্রি করতেছি লসে। কত পার্সেন্ট লস? 48%, 20% লস। তার মানে কত কি? 5 ভাগের 1 ভাগ লস, ঠিক কিনা? জি তার মানে 48 যদি হয় 80%-এর সমান, তাহলে 100%-এর সমান কত হবে? 80%-এর সমান যদি হয় 48, তাহলে 100%-এর সমান কত হবে? 10/8, ঠিক আছে? এটা কি? এটা হচ্ছে 80%-এর সমান 48, মানে 100%-এর সমান কত? এটার সাথে 10/8 গুণ করে দিলে চলে আসবে। প্লাস হাফ ইন্টু 48 ইন্টু 120%-এর সমান 48 হইলে 100%-এর সমান কত হবে? 10/12। এইটাকে আমরা যখন গুণ দিব আমরা অটোমেটিক পেয়ে যাব কত আসবে। তাহলে দেখেন আমার ওভারঅল সেলিং প্রাইস কত আসতেছে? 48। আর এখান থেকে আমার ওভারঅল কস্ট কত আসতেছে? এটা হলো 24। 8 দিয়ে ভাগ করলে 3, মানে এখানে কত আসতেছে? 30। আর এখানে কত আসতেছে? 4। 4 আর 40 মিলে কত হয়? এখানে কত আসতেছে বলেন তো? এখানে আসতেছে 40, আর এটাকে 2 দিয়ে ভাগ 20, করলে আসবে 20। তার মানে এদিকে আসতেছে সেলিং প্রাইস 48, আর এদিকে কস্ট আসতেছে কত? 50। 50, তাহলে সেলিং প্রাইস যদি 48 হয় আর কস্ট যদি 50 হয়, তাহলে লস কয় টাকা? লস হচ্ছে 2 টাকা। 2 টাকা। এক একটাতে লস 2 টাকা, তাহলে টোটাল কয়টা ইউনিট আছে? 100টা। তাহলে 100 ইউনিটে লস কত হবে? 200 200, টাকা। 200 টাকা। বুঝতে পারছেন? জি স্যার, জি স্যার। ক্লিয়ার কিনা সবাই বলেন? জি স্যার। জি স্যার, ওকে, নাম্বার 13। দেখেন, পারচেজ প্রাইস মানে কি? কস্ট না? সবাই একটু প্রশ্নটা পড়েন। পারচেজ প্রাইস মানে তো কস্ট নাকি? যে দামে বিক্রেতা এটা কিনেছে সেটাই তো পারচেজ প্রাইস। তাহলে যে দামে বিক্রেতা একটা পণ্য কিনে সেই প্রাইসটাকে কি বলা হয়? কস্ট বলে না? জি জি স্যার। স্যার, এবার একটা জিনিস একটু খেয়াল করে দেখেন, 5% প্রফিট, 5% প্রফিটে কোন একটা বস্তুর কস্ট যদি হয় 100 টাকা, তাহলে 5% প্রফিটে তার দাম কত? 105 টাকা। 105, আর 5% লসে তার দাম কত? 95 টাকা। এবার 95 বলেন টাকা। পার্থক্য কত হয়? 10 টাকা না? জি 10 টাকার ভ্যালু প্রশ্নে দেওয়া আছে কত? 15। 15 টাকা। 10 টাকার মান যদি 15 টাকা হয়, তাহলে 100 টাকার দাম মান কত হবে? কত গুণ? 10 গুণ। তাহলে এদিকেও কত গুণ করব? 10 গুণ করব, মানে 150 টাকা হবে। অ্যান্সার 150। বুঝতে পারছেন? জি স্যার। 5% প্রফিটে যেটার দাম 105 হবে, সেম ভাবে 5% লসে তার দাম হয় 95, যদি কস্ট প্রাইসটা কত হয়? 100 টাকা হয়। তাহলে 105 আর 95 এর পার্থক্য কত টাকা? 10 টাকা। 10 টাকার ভ্যালু প্রশ্নে দেওয়া আছে কত? 15 টাকা। তাহলে 10 টাকার মান 15 টাকা হলে 100 টাকার মান কত হবে? সেটা বের করলেই আমার পারচেজ প্রাইস বের স্যার হয়ে যাবে না? ঐকিক নিয়মে করলেন। হ্যাঁ, ঐকিক নিয়মেই। কিন্তু ঐকিক নিয়মে করলে তো তাই আসবে, 10 টাকা সমান সমান কত? 15 টাকা। তাইলে 1 15 টাকা টাকা, সমান সমান কত? 10/15 টাকা, সরি জি 15/10 স্যার, টাকা। 15/10, হ্যাঁ, তাহলে 100 টাকা সমান সমান কত? 15 15 গুণন ইন্টু 10/10, 100/10। আমরা এই কাজটা এভাবে এত লিখে করার তো কিছু নাই। 10 সমান সমান 15, তাহলে 100 সমান সমান কত যদি বের করতে চাই, দেখেন এখানে 10 এর তুলনায় 100 কত গুণ? 10 গুণ, কত দিয়ে গুণ করলে 100 হবে? 10 কে 10 10 দিয়ে। গুণ স্যার। তাহলে এদিকে 10, যেহেতু 10 গুণ হয়েছে, এদিকেও কত গুণ হবে? 10 গুণ 10, হবে, অর্থাৎ 150 হবে। এই কাজটাই আমি উপরে করছি, হ্যাঁ? সবাই ক্লিয়ার কিনা বলেন? নাম্বার 13। জি স্যার, ওকে, ইয়েস স্যার। তাহলে নাম্বার 14টা দেখেন কি বলছে। দেখেন, সেলিং প্রাইস অফ 15 আইটেমস ইকুয়ালস টু পারচেজ প্রাইস অফ 20 আইটেমস। হ্যাঁ, এই অঙ্ক কিন্তু আমি আপনাদেরকে ক্লাসে করিয়েছি যে স্যার এটা সেলিং প্রাইস যে পার্থক্য কয়টা বলুন। আইটেমের আর ক্রয় মূল্য যে কয়টা আইটেমের, আমি একদম সরাসরি বলে দিয়েছিলাম পার্সেন্টেজ প্রফিট এটা সমান সমান কত হবে? এটা সমান সমান হবে C মাইনাস S ডিভাইডেড বাই S ইন্টু 100%। মনে আছে? জি জি স্যার। কস্ট কয়টার? কস্ট পারচেজ প্রাইস কয়টার? 20টার।
তার মানে 20 এখানে টাকা। কত আসবে 20 মাইনাস সেলিং প্রাইস কয়টার 15টার 15 ডিভাইডেড বাই কত 15 ইন্টু কত 100%। তাহলে কত আসে উপরে আসবে 5 নিচে 15, তার মানে ভাগ করলে কত আসবে 1/3। তাহলে 1/3 কে 100 দিয়ে গুণ করলে কত হবে 33.3%, অর্থাৎ অ্যান্সার হবে সি। এটা কিন্তু ক্লাসে করানো ম্যাথ, রূপা ক্লাস করেন নাই আপনি? না স্যার, এটা ভুলে হয়ে গেছে, পরবর্তীতে এটা আমি নিজেই সলিউশন করে ফেলছি। পরবর্তীতে করছেন না, আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ। হ্যাঁ। কারণ এটা নিজেদের পারার মতো জিনিস, একদম এক্সাক্ট এই মেথডের ম্যাথ আমি ক্লাসে 2টা করাইছিলাম কিন্তু। হ্যাঁ, ক্লাস লেকচারটা আবার দেখে নেবেন যাদের এটাতে অসুবিধা আছে এখনো, বাট এক্স্যাক্টলি এই নিয়মের ম্যাথ করানো হয়েছে কেন, কারণ এগুলো রেগুলারলি পরীক্ষায় আসে কিন্তু। হ্যাঁ, তো এই নিয়মটা জানা থাকলে খুব দ্রুত অ্যান্সার করতে পারবেন। ঠিক আছে, সবাই ক্লিয়ার? নাম্বার 14। জি স্যার, ক্লিয়ার। ওকে, তাহলে নাম্বার 15টা দেখেন কি বলছে। নাম্বার 15ও সোজা, এগুলো মুখে মুখে করব। হ্যাঁ, দেখেন, বাই সেলিং এ এটাও ওয়াচ এট করেছি। 144, 144 টাকায় একটা ওয়াচ সেল করলে তার কি হয় 10% লস হয়। তার মানে যদি কস্ট প্রাইসটা 100 হয় তাহলে সেলিং প্রাইসটা কত 90, তাই না? 10% লস মানে সেলিং প্রাইস কত 90। 90। তাহলে 90 টাকা সমান সমান যদি 144 টাকা হয়, 10% প্রফিটে, আর্ন 10% মানে কি 10% প্রফিটে তার সেলিং প্রাইসটা কত হবে 110 টাকা হবে না? 110। টাকা। তাহলে এক 90 টাকা টাকার দাম যদি 10 টাকা। 144 হয় তাহলে 110 টাকার দাম কত হবে 144 ডিভাইডেড বাই 90 ইন্টু 110। 110। কাটাকাটি করলাম, এটা হবে 16, 16 ইন্টু 11 করলে কত হয় 160 প্লাস 16 মানে 176, অর্থাৎ অ্যান্সার হবে বি। আরেকটু আবার বলবেন? হ্যাঁ, দেখেন বলছে কি, বাই সেলিং আ ওয়াচ এট 144 টাকা এ ম্যান লুজেস 10%। 10% যদি লস হয় তার মানে কি, মানে হচ্ছে আমি যদি ধরে নিই আমার কস্ট প্রাইস হচ্ছে 100 টাকা, তাহলে 10% লসে আমার সেলিং প্রাইসটা কত হবে 90 টাকা, তাই না? আমাকে জিজ্ঞাসা করছে এট হোয়াট প্রাইস শুড ই সেল ইট টু আর্ন 10%, মানে কি 10% প্রফিটে সেলিং প্রাইস কত জানতে চাইছে। তাহলে 100 টাকা কস্ট হলে 10% প্রফিটে সেলিং প্রাইসটা কত হবে 110 টাকা হবে না? তার মানে এই প্রশ্নে দেওয়া আছে কি 90 এর ভ্যালু দেওয়া আছে কত 144, 10% লসে। তাহলে 90 টাকা ইকুইভ্যালেন্ট কত 144 হইলে 110 টাকা ইকুইভ্যালেন্ট কত হবে ঐকিক নিয়ম করে বের করা যাবে না 176 টাকা। ঠিক আছে, সবাই কি বুঝতে পারছেন? জি জি স্যার। স্যার। ওকে, সোজা ম্যাথ, একদম ইজি ম্যাথ। হ্যাঁ, খুব ইজি। এখানে কি বলছে দেখেন, হোয়াট উইল বি দ্য সেলিং প্রাইস অফ আ টেবিল which costs টাকা 1000 if it is sold at a profit of 20% on selling price। সেলিং প্রাইসের উপর 20% যদি একটা কি হয়, সেলিং প্রাইসের উপরে 20% প্রফিটে যদি একটা বস্তুকে সেল করা হয় তাহলে সেলিং প্রাইসটা কত হবে যখন এটার কস্ট কত, কস্ট হচ্ছে 1000। ঠিক আছে, কস্ট হচ্ছে 1000। এবার আপনাদের একটা জিনিস বলি, দেখেন এটা না খুব আগের সিম্পল। ম্যাথটার মতো করে করলে হবে না? হ্যাঁ হবে তো, আমরা এখানে সেলিং প্রাইসটাই জানতে চেয়েছে, তো আমরা একটা কাজ যেটা করবো সেটা হচ্ছে আমি ধরে নিলাম সেলিং প্রাইস হচ্ছে 100, তাহলে 20% অন সেলিং প্রাইস প্রফিট মানে প্রফিটটা কত 120। না, 120 টাকা। প্রফিট তো 20 টাকা, তাই না? তাহলে সেলিং প্রাইস থেকে প্রফিট বাদ দিলে আমি কি পাবো কস্ট পাবো, Cost, তাই না? কস্ট প্রাইস। জি, কস্ট পাবো, তাহলে কস্টটা কত 80 টাকা। তাহলে এই 80 টাকা। 80 টাকার ভ্যালু প্রশ্নে দেওয়া আছে কত 1000 1000 টাকা। টাকা। তাহলে 80 টাকার ভ্যালু যদি 1000 টাকা হয় তাহলে 1 টাকার ভ্যালু কত হবে, এবং 1000 100 টাকা যেটাকে আমরা সেলিং প্রাইস ধরছি 100 টাকার ভ্যালু কত হবে। 0 0 কাটা, 8 কে 4 দিয়ে কাটলে হবে 2, আর এইটাকে 4 দিয়ে কাটলে হবে 25 মানে 250, 2 দিয়ে এটাকে কাটলে হবে 5। দ্যাট মিনস 5 25 125 আর একটা 0 1250, অর্থাৎ অ্যান্সার হবে 1250 টাকা। অলরেডি এরকম একটা ম্যাথ কিন্তু আমরা আজকে করেছি, তাই না? এরকম ম্যাথ যদি কখনো থাকে যে 20% অন সেলিং প্রাইস, যখনই সেলিং প্রাইসের উপরে প্রফিট ক্যালকুলেট করা হবে তখনই আমরা কি করব, তখনই আমরা কস্টটা বের করে নিব সেলিং প্রাইসটাকে 100 ধরে। বুঝতে পারছেন? দেখবেন অটোমেটিক অঙ্ক সলভের রাস্তা বের হয়ে গেছে। সবাই বুঝতে পারছেন? রূপা আপনি বুঝতে পারছেন? জি স্যার। ওকে, নাম্বার 17, এন্ড মেবি এটা আজকের ক্লাসের লাস্ট ম্যাথ। এই প্রবলেম কে দিছে আমরা জানি না, তাই এটা আজকে পুরো ক্লাসের সমস্যা। হ্যাঁ, দেখি কি বলছে।
What is the cost price of a shirt which is sold at a loss of 20% for টাকা 320? 320 টাকা হচ্ছে কি 20% লস, তার মানে কত 80%? জি 20% লস মানে কত 80% না? জি জি স্যার স্যার 80% এর মূল্য দাম যদি 320। 320 টাকা হয় তাহলে 100% এর দাম কত হবে বলেন? 400 টাকা হবে না? 400 টাকা। হুম 320 একদম ইজি প্লাস। ম্যাথ। স্যার বলেন আমার একটা প্রবলেম ছিল। বলেন। স্যার এটা হচ্ছে আমাদের সেকেন্ড যে এক্সামটা নিয়েছিল ওখানে রিটেনে ম্যাথটা ছিল, আমি কি ম্যাথটা বলবো? বলেন। স্যার X sells an item to Y at a profit of 28% on his cost and Y 28% sells প্রফিট the same item 28% on his cost কস্ট, হ্যাঁ আর and Y sells the same item to Z at a loss of 25% on his cost. হুম If Y has thus sold the item to Z at taka 2 less than the cost of item to Z. ওকে, এটা আপনাদের সেকেন্ড পরীক্ষার প্রশ্ন তাই তো? জি জি sir. আচ্ছা Then what is the cost of the item to X in taka? ওকে, একটা কাজ করেন, এটা তো অনেক বড় প্রশ্ন, আপনি একটু কষ্ট করবেন আপু, হ্যাঁ? আচ্ছা আপনি কে বলছিলেন? আমি না আপনার নাম দেখতে পাচ্ছি না। Sir, আমি মারিয়া। মারিয়া। মারিয়া, আপনি একটা জি কাজ করবেন, আপনাদের যে ক্লাসরুমটা আছে না, জি ক্লাসরুমে জি এই অঙ্কটা একটু এই কি বলে আপনাদের যে প্রবলেমের যে পোস্টটা দেওয়া হয়েছিল, প্রবলেম শেয়ার করার জন্য, ওইটার কমেন্টে একটু অঙ্কটা টাইপ করেন কষ্ট করে, হ্যাঁ? ওটা একটু টাইপ করেন, আমি পুরো অঙ্কটা দেখে আমি আপনাদেরকে সলিউশনটা দিয়ে দিচ্ছি, মানে আমার এইখানে লিখে আমি সলিউশনটা আপনাদের ক্লাসরুমে অ্যাড করে দিব, ঠিক আছে? স্যার এখন দিয়ে দেবো? হ্যাঁ এখনই দিয়ে দেন, মানে আপনি ক্লাসরুমে কমেন্ট করে দেন এটা, এটা অথবা একটা পোস্ট আকারেও দিতে পারেন, এটা আপনার ইচ্ছা, যেটাই করেন না কেন। আমি স্যার আমি এটা তারপরে হচ্ছে স্ক্রিনশট নিয়ে রাখছি, আমি স্ক্রিনশটটা দিয়ে দিই তাহলে মেবি ইজি হবে আর কি। হ্যাঁ হ্যাঁ স্ক্রিনশটটা দিয়ে দেন তাইলেই হবে, আচ্ছা ঠিক স্যার আমি আছে? পোস্ট দিয়েছি। জি স্ক্রিনশটটা স্যার। দিয়ে দেন, আমি ওটা সলভ করে আপনাদেরকে ক্লাসরুমে দিয়ে দিব না, প্রশ্নটা অনেক বড়, আমি আসলে লিখে শেষ করতে পারতেছি না এখন। আচ্ছা একটা জিনিস একটু বাকি আছে আপনাদেরকে দেওয়া, হ্যাঁ ওইটা আমি বলছি দিব, সেটা হচ্ছে একটু 1 মিনিট, 1 মিনিট একটু হোল্ড করেন, একটা জরুরি ফোন কল আসছে। জি স্যার। আচ্ছা একটু খেয়াল করেন, আমি বলছিলাম যে একটা দুইটা ফর্মুলা আমি শেয়ার করবো আপনাদের সাথে, সেটা হচ্ছে ওই যে একই রেট একই টাইম এবং একই প্রিন্সিপাল থাকলে সিম্পল ইন্টারেস্ট আর কম্পাউন্ড ইন্টারেস্টের মধ্যে ডিফারেন্স কত, তাই না? জি স্যার। ওকে, দুইটা ফর্মুলা আমি একটু দেখাই, এইখানে লিখে দেই, হ্যাঁ একটা জায়গায় লেখা থাকলেই হচ্ছে এটা, আহ, এখানেই দেই। ওকে এই জায়গায় দেই। 2 ইয়ার্স ডিফারেন্স আর 3 ইয়ার্স ডিফারেন্স, আমি একটু লিখে দিই কথাটা কিভাবে থাকবে, আপনারা সূত্রটাকে লিখেও রাখতে পারেন, আর এই ফাইলটা তো আপনারা ক্লাসরুমে পাবেন, ওখান থেকেও হতে পারে, হ্যাঁ? এটা হচ্ছে দ্য ডিফারেন্স বিটুইন কম্পাউন্ড ইন্টারেস্ট and simple interest
ফর 2 years, হ্যাঁ, এটা সমান সমান হচ্ছে পি ইন্টু আর স্কোয়ার ডিভাইডেড বাই 100 স্কোয়ার, ঠিক আছে, যেখানে পি হচ্ছে প্রিন্সিপাল, আর হচ্ছে রেট অফ ইন্টারেস্ট, আর নাম্বার অফ ইয়ার যে 2, এটা তো আমি বলেই দিলাম। এটা হচ্ছে একটা সূত্র। আরেকটা হচ্ছে দ্য ডিফারেন্স বিটুইন, এটা হচ্ছে ফর 3 ইয়ার্স, আমি পুরো আগের লেখাটা লিখলাম না, ফর 3 ইয়ার্স। এই সূত্রটা হচ্ছে কি, আগেরটার সাথে কিছুটা মিল আছে, পি ইন্টু আর স্কোয়ার ডিভাইডেড বাই 100 স্কোয়ার, এটার সাথে গুণ হবে 3, ঠিক আছে, 3 গুণ হবে প্লাস পি সাথে গুণ হবে আর বাই 100 টু দি পাওয়ার 3। ওকে, এই জিনিসটা হচ্ছে কি ডিফারেন্স অফ স্যার সিম্পল এটা কি ইন্টারেস্ট এন্ড কম্পাউন্ড সূত্রের ইন্টারেস্ট। 3 নাকি সরি, ইয়ারের 3? আবার স্যার বলেন। এটা কি সূত্রের 3 নাকি ইয়ারের 3? না না, ইয়ার 3 বছর বলছে তাই 3। না না, এটা সূত্রেরই 3, এটা 3 বছর হইলে এখানে একটা 3 আসবে, বাট হ্যাঁ, আদারে যদি চলে যান, ধরেন আপনি 4 বছর বলেন, এখানে যে 4 আসবে এমন কোনো কথা নাই, এটা চেঞ্জ হইতে পারে। তো এই দুইটা সূত্র হচ্ছে প্রিডমিনেন্টলি আছে, আপনারা চাইলে এগুলো ইউজ করতে পারেন, বাট দেখেন এই সূত্রটার কিন্তু আসলে মানে ডেরিভেশনটা বেশ ডিফিকাল্ট, হ্যাঁ। সো যদি অনেক ভালোভাবে যদি প্র্যাকটিস করা না থাকে, রিভিশন দেওয়া না থাকে, পরীক্ষার হলে মনে রাখার মতো সূত্র এগুলা না। তো এটাকে স্যার প্রাইমারি চয়েস বানায়েন না, এটা আপনাদের জানা থাকুক, জেনে রাখলেন একদিক থেকে ভালো হইলো, বাট মাথায় রাখবেন যে এটা আপনি ভুলেও যাইতে পারেন এনি টাইম। পরীক্ষার হলে কিন্তু সবার আগে দুইটা জিনিস মাথা থেকে আউট হয়, একটা হচ্ছে ভোকাবুলারি, আরেকটা হচ্ছে ফর্মুলা, বুঝছেন। এই দুইটা সবার আগে মাথার থেকে হারায় যাবে যদি ভালোভাবে প্র্যাকটিস করা না থাকে, ভালোভাবে রিভাইজ করা না থাকে। তো ফর্মুলার উপরে বেশি ডিপেন্ডেন্ট হইেন না, মনে রাখতে পারেন চাইলে, বাট যদি মনে না থাকে তাইলে যেভাবে আমি অঙ্কগুলা করছি পরীক্ষার হলে ওই ওয়েতেই আপনারা সলভ করেন, ঠিক আছে। স্যার এখানে একটা কোশ্চেন, এই যে সেকেন্ড ফর্মুলাটাতে 3 ইয়ারের, তো সেখানে কি 4 5 এনি ইয়ার থাকলে এই সূত্রই নাকি? না না না, আমি এই জন্যই তো আলাদা করে দিলাম যে 2 বছরের পার্থক্য বললে এই সূত্রটা ব্যবহার করা যাবে, 3 বছরের পার্থক্য হ্যাঁ, বললে এই সূত্রটা ব্যবহার করা যাবে, 4 5 ইয়ারের পার্থক্য বললে কোনো সূত্রই ব্যবহার করা যাবে না। এই সূত্রগুলো বছরের সংখ্যা চেঞ্জ হইলে সূত্রতে পরিবর্তন করে লাভ হয় না। মানে আপনি যদি চিন্তা করেন যে না আমি 3 বছরের জন্য যদি যেখানে যেখানে 3 দিছি, আমি 4 বছর হইলে সেখানে সেখানে 4 দিব, না হবে না ভাই। ঠিক আছে, এটাই ক্লিয়ার হলাম। বুঝতে পারছেন, শুধুমাত্র 2 বছরের জন্যই এই সূত্রটা কাজ করবে, আর 3 বছরের জন্য এই সূত্রটা কাজ করবে। ওকে, ওকে, জি। আমি জেনারেলি শিখাই না কিন্তু এই সূত্রটা, আপনারা জানতে চাইছেন বলে বললাম, জেনারেলি কখনো এটা বলি না, কারণ এই সূত্রের ব্যবহারের চাইতে মানে এই সূত্রের লায়াবিলিটি বেশি, বুঝছেন। বলেন ক্লাসটা কি আজকে ঠিকঠাক মতো বুঝতে পারছেন কিনা, ম্যাথ গুলো যে কয়টা প্রবলেম আমরা আজকে সলভ করলাম। জি স্যার, জি বুঝতে স্যার। পারছি। ওকে, তাহলে আমরা নেক্সট সোমবারে স্যার আমাদের লেকচার 4 করবো। হ্যাঁ বলেন ভাই। স্যার 16 নম্বর ম্যাথটা একটু যাবেন শুরুতে। হলো, স্যার আর আমরা যেটা কস্টিং প্রাইস বলি আর যেটা সেলিং প্রাইস, একটা প্রফিট প্রাইস বলি। এখন সেলিং প্রাইস যেটা আমি সেল করি ওটা, আর কস্টিং প্রাইস গুলো যেটা যে টাকাটা আমার খরচ হচ্ছে ওটা। স্যার সেলিং প্রাইসের মধ্যে তো প্রফিট প্রাইস তো চলে আসে না স্যার। স্যার এই শুনেন অঙ্কটার মধ্যে স্যার, স্যার আমাকে তো বুঝতে আমি পারছি স্যার। হ্যাঁ আমি বুঝতে পারছি আপনার কথা ভাই। শুনেন, বেসিক্যালি একটা হচ্ছে নিয়ম, আরেকটা হচ্ছে প্র্যাকটিস। হ্যাঁ, নিয়ম কি, নিয়ম হচ্ছে আপনি পার্সেন্টেজ প্রফিট, যেটা প্রফিট পার্সেন্টেজ বা পার্সেন্টেজ লস, এগুলো কার সাপেক্ষে ক্যালকুলেট করতে হয়, নিয়ম বলতেছে এইটা কস্ট বা ক্রয় মূল্য সাপেক্ষে নির্ধারণ করতে হয়। কিন্তু মনে করেন আমি একজন ব্যবসায়ী, নিয়ম যাই থাকুক না কেন, আমি কি করি, আমি সেলিং প্রাইসের সাপেক্ষে প্রফিট ক্যালকুলেট করি। বুঝতে পারছেন, এটা আমার কাজ, এটা আমি এভাবেই করি। কিন্তু নিয়ম কিন্তু এটা না, নিয়ম হচ্ছে কষ্টের সাপেক্ষে করা। এখন এই যখনই আমরা অঙ্ক করতে যাব, আমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে সেলিং প্রাইসের সাপেক্ষেও যদি কেউ কি করে প্রফিট পার্সেন্টেজ বের করে, আমাদেরকে যদি বলে অরিজিনাল প্রফিট বের করতে, অরিজিনাল প্রফিট এইটা যদি আমাদেরকে বের করতে বলে,
আমি যেটা করব সেটা হচ্ছে আমি সেলিং প্রাইসের সাপেক্ষে প্রফিটটাকেও কস্টের সাপেক্ষে নির্ণয় করার জন্য যা করা লাগবে সেটা করব। কারণ অরিজিনাল যখন বলবে তার মানে কি, এটা হচ্ছে নিয়ম অনুযায়ী যেটা হওয়া উচিত তা। অর্থাৎ সেলিং প্রাইসের সাপেক্ষে কিন্তু নিয়ম অনুযায়ী হওয়ার কথা না, বাট এটা মনে করেন ভুল করে একজন ব্যবসায়ী করে। আমাকে যখন প্রশ্ন জিজ্ঞাসা করবে যে তুমি আর ভুল করবে না, তুমি আমাকে বলো অরিজিনাল সেলিং প্রাইসটা কত, তখন আমাকে অরিজিনাল সেলিং প্রাইস বের করার জন্য কস্টের সাপেক্ষে সেটাকে নির্ণয় করতে হবে। আমি কি বুঝাইতে পারলাম আপনাকে ভাইয়া কথাটা? তো এখানে যে প্রফিটটা বলছে 20%, এটা বলা আছে কিসের উপর? সেলিং প্রাইসের উপর। তো সেলিং প্রাইসের উপরে যদি প্রফিট বলা থাকে, এখানে বলা আছে কস্ট 100%। কস্ট 100% যদি হয়, সেলিং প্রাইসের উপরে যদি 20% প্রফিট বলতে হয়, আমাকে সেলিং প্রাইস কত সেটা বের করার জন্য সেটাকে ধরে নিতে হবে না কিছু একটা, নাকি? জি স্যার। সেটাই যখনই আপনাকে বলবে সেলিং প্রাইসের উপরে প্রফিট, আমরা সেলিং প্রাইসকে 100 ধরে নিব। তাহলে দেখেন আমি অঙ্কটা আরেকবার আস্তে আস্তে করি। সেলিং প্রাইস যদি 100 টাকা হয়, তাহলে সেলিং প্রাইসের উপরে কত পার্সেন্ট প্রফিট? 20%। 20%। তাহলে সেলিং প্রাইস 100 টাকা হইলে সেলিং প্রাইসের উপরে 20% মানে কত টাকা? 20 টাকা। এটা হচ্ছে প্রফিট। এখন এই সেলিং প্রাইস থেকে প্রফিটকে বিয়োগ করলে আমি কি পাবো? কস্ট পাবো না? জি স্যার। তাহলে কস্ট কত টাকা আসবে? 80 টাকা। 80 টাকা। আর এই যে কস্ট 80 টাকা আসলো, প্রশ্নে কস্ট দেওয়া আছে কত? হুইচ কস্ট? 1000 টাকা। টেবিলের যে কস্ট সেটা 1000। কত দেওয়া আছে প্রশ্নে? 1000। তাহলে 1000। 80 টাকা হলো কস্ট, আবার প্রশ্নে দেওয়া আছে 1000। তাহলে নিশ্চয়ই 80 সমান সমান কত? 1000। 1000। 80 সমান সমান 1000। এবার বলেন, আমাকে বের করতে বলছি কি? সেলিং প্রাইস। তাহলে সেলিং প্রাইস কত ধরছি আমরা? 100। তাহলে 80 যদি 1000 এর সমান হয়, তাহলে 100 কত সমান হবে? 80-র কত গুণ বলেন তো এটা? 80-র 1.25 টাইমস। তাহলে এখানেও কি হবে? 1.25 দিয়ে 1000-কে গুণ করলে আসবে 1250। বুঝতে পারছেন? জি স্যার। ওকে। তো কারো কোনো প্রশ্ন আছে কিনা আর বলেন? নাই। তাহলে আমরা নেক্সট উইকে লেকচার 4 দিয়ে স্টার্ট করব, ঠিক আছে? সোমবার। তো মানডে আমরা পড়বো হচ্ছে লেকচার 4। আমাদের আপনাদের লেকচার 4-এ কি আছে? কোন টপিক? নাম্বার নাম্বার প্রপোর্শন। সিস্টেম বোধহয় না? জি। তো 7 নাম্বার আছে। সিস্টেম আমরা সলভ করবো আগামী দিন, ঠিক আছে? 2টা ক্লাস লাগবে নাম্বার সিস্টেমে। নাম্বার সিস্টেমের ফার্স্ট ক্লাসটা আগামী সোমবার আমাদের সাথে হবে। সোমবার না, সরি, রবিবার। অংশ ভুল যে স্যার বলছি। আগে করাইছিলেন তো সেটা কি অ্যাড হবে না একদম নিউলি? না, আমি একদম নতুন থেকে আবার পড়াবো। ওইটা কে করছেন করেন নাই ঠিক নাই, আমি নিউ থেকে শুরু করব, একদম মানে অড ইভেন ওকে, থেকে শুরু করে সবকিছু সিকোয়েন্সিয়ালি পড়বো, ঠিক আছে? ঠিক আছে। রবিবার? ওকে। রবিবার না আপনাদের সাথে ক্লাস আমার, নাকি সোমবার? মানডে তো, সোমবার। মানডে? ও, ঠিক বলতেছেন তো? রবি আর বৃহস্পতি না জানতাম আমি। রোববার 12 তারিখে মনে হয়। 12 তারিখ স্যার আপনার ক্লাস। 12 তারিখ হ্যাঁ, রিভিউ টেস্ট আপু। ও আচ্ছা। রিভিউ টেস্টের দিন কি ক্লাস হবে না? রিভিউ আমি টেস্ট একটু কি চেক করে 3টার দেখি ওই সময়? দিনটা। একটু সময় দিয়ে, হ্যাঁ, আমি ক্লিয়ার করে ফেলি এখনই স্যার ওই কবে দিন ক্লাস আসলে আছে। 12 তারিখ স্যার। 12 তারিখ তো তাহলে রবিবারই পড়ে নাকি? জি স্যার। রবিবার ঠিকই আছে, রবিবারই হবে। রবিবারের দিনে আপনার ক্লাস, হ্যাঁ, এই যে ওইটাই তো, রুটিনের আমি তো তাই জানি 12 তারিখ রবিবার আর সানডে। বৃহস্পতিবার। তবে এখন থেকে না, মানে আমার সাথে বৃহস্পতিবারের যে ক্লাসটা, এটা আপনাদের সাথে আমি মেবি বুধবার দিন নিব। হ্যাঁ, কারণ হচ্ছে আমার প্রতি বৃহস্পতিবারই আউটসাইড ঢাকা ট্যুর থাকবে এখন থেকে, মানে অফিসিয়াল কাজে। তো আমি মেবি বৃহস্পতিবার দিনটা আর পারবো না, তাই বুধবার দিন আমাদের ক্লাসগুলো হবে এখন থেকে। হ্যাঁ, যতদিন পর্যন্ত এই ঝামেলা আছে। সবাই একটু নাম্বার সিস্টেম চ্যাপ্টারটা একটু ওভারভিউ দিয়েন আপনাদের লেকচার শিট থেকে। আমরা ক্লাসে ওই দিন টাইপ ধরে ধরে বেশ কিছু অঙ্ক সলভ করবো, এবং ক্লাসটা একটু লেন্দি হবে। অনেক কিছু পড়ার মতো আছে নাম্বার সিস্টেমে, ঠিক আছে? তো আগের থেকে পড়া থাকলে সুবিধা হবে আপনাদের জন্য। তো ওকে স্যার। ভাইয়া আপুরা সবাই ভালো থাকবেন, আর ভালো মতো পড়াশোনা করেন, ঠিক আছে? আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। আমাদের স্যার। ওয়ালাইকুম আসসালাম।